করে অ্যাটেন্ডেন্স এবং ইচ এন্ড এভরিথিং তোমরা করতে পারবে, সবকিছু আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিবে। আই গেস তোমাদের তখন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমার পরিচয় তো তোমাদের স্যার দিয়েই দিল, সো আমি আবারও সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ক্লাসে। এবং আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন আমাকে সবাই চ্যাট বক্সে লিখে জানাবেন আপনি কেমন আছেন। এবং আমি আজকে আপনাদের সাথে পুরো সেশনটা জুড়ে থাকবো অ্যাজ আ মেন্টর। এবং আজকে আমরা আসলে নতুন কিছু তো পড়তে আসিনি, বরং যেগুলো তোমরা আগেই শিখেছো সেগুলো নিয়ে একটু রিভিউ করব, একটু আমরা মেমোরাইজ করব, এবং যাদের যে টপিকটা নিয়ে প্রবলেম আছে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ভুল যদি করেও থাকি, এর আগে কোনো কিছু বুঝতে ভুল করি বা কোনো কিছু শিখতে ভুল করি, সেই সমস্যাটা আমরা সমাধান করে রাখবো, ঠিক আছে? কারণ ভুল থেকে কি করে মানুষ বলো তো, শেখে। তো আমরা আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের মনে বা মানে তোমাদের মনে, সেক্ষেত্রে প্রশ্নের জন্য হ্যান্ড রেজ করে থাকবে, এবং আমি আমার পুরো সেশনটার পরে তোমাদের জন্য 10 মিনিটের একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো, সেখানে সবার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে আসলে প্রশ্ন করতে চাও বা তোমাদের কিছু টপিক থাকে যেটা বুঝো না, সেটা তোমরা হ্যান্ড রেজ করে রাখবে, আমি একদম এন্ডের দিকে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিব। অনেকেই আছো তোমাদের নতুন ক্লাস, প্রথম ক্লাস, অনেকেই তোমরা লাইভ ক্লাসগুলো পাওনি, তাদের জন্য সবকিছু বিবেচনা করে আমরা প্রত্যেকটা বইগুলোকে একবার করে রিভিউ করব তোমাদের কাছে, ঠিক আছে? তো আমার কথা ক্লিয়ার আছে কিনা মেহেদী ভাইয়া আমাকে একটু জানাবেন। জি আপু, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। আমাকে যদি হোস্ট দেওয়া না থাকে, কো হোস্ট একটু কাইন্ডলি দিয়ে দিবেন, আমি স্ক্রিনটা শেয়ার করব। জি আপু, দেওয়া আছে কো-হোস্ট। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। আমরা প্রথমেই শুরু করি জিকে দিয়ে, ঠিক আছে? যারা জিকে আপনারা এই পর্যন্ত পড়েছেন তারা সবাই জানেন জিকেটা কতটা ইন্টারেস্টিং, তাই না? তো যারা আসলে কমেন্ট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এঙ্গেজ থাকার জন্য। এবং আমি কিন্তু চ্যাট বক্সে আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে কমিউনিকেট করব। ওকে, তো আপনারা যারা যারা আইসিটি জিকে পড়েছেন অলরেডি, তারা সবাই জানেন যে আইসিটি জিকেটা কি। সবার প্রথমেই আমাদের টপিক চলে আসে যে আইসিটি জেনারেল নলেজ, ঠিক আছে? এখানে আমরা সবাই কি পড়েছি? আইসিটির ভোকাবুলারি। প্রথমেই আইসিটি ভোকাবুলারি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রযুক্তির কথা উঠলেই আইসিটি এই শব্দটি যেন অবধারিতভাবে উঠে আসে। তোমরা অবশ্যই আইসিটি শুনেছো। আইসিটি মিনস কি বলতো? কেউ বলতে পারবে? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আমার মনে হয় এই জায়গাটা থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আইসিটি, এটার ফুল মিনিং, এবং এই যে এই লাইনটা ইনফরমেশন ইন কমিউনিকেশন টেকনোলজিকে সংক্ষেপে কি বলে? আইসিটি বলে। এবং এই আইসিটি দেখো কি বলেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আর ভোকাবুলারি শব্দের অর্থ হচ্ছে কি? শব্দকোষ। শব্দকোষ, অভিধান বা ডিকশনারি, যেটাই বলো না কেন, সেটাই হচ্ছে প্রচুর শব্দের সমাহার বা ভোকাবুলারি। তো এখানে আমরা বলতে পারি যে আমরা শর্টকাটে এতটুকুর মধ্যে যা পড়লাম সেটা হচ্ছে আইসিটিটা কি এবং আইসিটির বাংলাটা কি, ঠিক আছে? ফুল মিনিংটা কি এটাও আমরা জানলাম। তো তোমরা যদি এখন দেখো যে কি আছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনটা কি তোমরা কি কেউ জানো বলো তো? তোমরা অ্যাব্রিভিয়েশন সম্পর্কে কিছু যদি জেনে থাকো আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, কোনো একটি নামকে নাউন ছোট করে উপস্থাপন করাকেই কি বলে? অ্যাব্রিভিয়েশন বলে। যে কোনো শব্দকে তোমরা যদি ছোট করে লিখতে চাও সেই শব্দটাকেই অ্যাব্রিভিয়েশন বলে, ঠিক আছে? সেই জন্য কি করতে হবে? সংক্ষেপে
প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরের পরে একটি করে ডট চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ধরো তুমি হোমওয়ার্ক করো, তোমাকে বাসায় টিচার হোমওয়ার্ক দিয়ে যায়, সো তোমাকে কি লিখে দিয়ে যায় বলো তো? H.W, তার মানে কি HW, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম। ঠিক আছে? তারপরে ধরো তোমাকে যখন ক্লাসে যখন লিখতে দেয় তখন এটা কি বলতো? ক্লাস ওয়ার্ক। ওইটাকে কি বলি আমরা? C.W। ঠিক আছে, মজা না? ওকে। তো এরপরে আমরা দেখি একটি বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে আইসিটি তে যে অ্যাব্রিভিয়েশন গুলো আমরা ইউজ করি সেগুলাতে আমরা হচ্ছে ডটের ব্যবহার না করলেও আইসিটি বিষয়ক কিছু অ্যাব্রিভিয়েশন আমরা করে থাকি। সেক্ষেত্রে প্রথমে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজিপি। এজিপি তে কি আছে? অ্যাক্সিলারেটেড গ্রাফিক পোর্ট। পিসি, পার্সোনাল কম্পিউটার। জিপিইউ, গ্রাফিক প্রসেসিং ইউনিট। সবাই দেখো, মনোযোগ দাও, ঠিক আছে? আমি কিন্তু লাস্ট দিকে তোমাদেরকে এটা ধরবো কুইজের মতো করে, তখন কিন্তু বলতে হবে, ওকে? সবাই আননেসেসারিলি মেসেজে, চ্যাট বক্সে কেউ লিখবে না। আমি যখন তোমাদেরকে বলবো ঠিক তখনই তোমরা চ্যাট বক্সে লিখবে, ওকে? ঠিক আছে, চলো পরের শব্দগুলো যদি একটু পড়ি। পিসিআই, পিসিআইটা কি? পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। ওকে, কি বললাম? পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। তারপর কি পড়েছি বলো? ইউনিভেক, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। তারপর হচ্ছে জিইউআই, এটাকে গুইও বলে, এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ভিজিএ, ভিডিও গ্রাফিক্স অ্যারে। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই সবগুলো শব্দ কি আইসিটি তে ব্যবহৃত হয়। এই শব্দগুলো আমরা শুধুমাত্র এদের ফুল ফর্ম গুলো জেনে রাখবো, কোনটাকে কি বলে এই ফুল ফর্ম গুলো, ঠিক আছে? আজকি, আজকিটা কি বলতো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, ওয়ান, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে এরিয়াতে অনেক বড় একটা নেটওয়ার্ক থাকে। ওকে, এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওএস, ওএস কি বলতো? অপারেটিং সিস্টেম। আমরা এই যে যে সিস্টেমটা চালাচ্ছি, চালিয়ে যে কোনো একটা সফটওয়্যার ইউজ করছি, বিভিন্নভাবে গান শুনছি, মজা করছি, গেম খেলছি, তার মানে এই যে সবগুলা সিস্টেম ওপেন হচ্ছে একটা যে কোনো একটা অপারেটিং সিস্টেম দিয়েই হচ্ছে। এই ওএস মিনস অপারেটিং সিস্টেম। এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তোমাদের শুধু এই যে এই টপিক গুলো আছে না বাবা, এই টপিক গুলো মনে রাখতে হবে। এই যে এটা হচ্ছে শর্ট ফর্ম ডিভিডি, এর ফুল ফর্ম হবে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ওকে, সিডি, সিডি হচ্ছে কি? কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। রোম, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। ভিডিইউ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এরপরে কি আছে? আবার এসেছে আইসিটি। আইসিটি কি? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। পিরোম, এটা হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তোমরা কি সবাই দেখছো আমার স্ক্রিনটা? তোমরা ইয়েস লিখতে পারো এখন। ওকে, তো দেখো এরকম ভাবে আমি কয়েকটা তোমাদেরকে কিভাবে পড়তে হবে দেখিয়ে দিয়েছি। যেমন আছে পিএইচপি। পিএইচপি হচ্ছে কি? পিএইচপি হচ্ছে এই যে হাইপার টেক্সট প্রসেসর। ডক, ডকুমেন্ট। পিডিটি, প্যারালাল ডাটা ট্রান্সমিশন। পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। তো এরকম ভাবে প্রত্যেকটা করে তোমাদের মুখস্থ করে যেতে হবে, যেহেতু এটা রিভিউ ক্লাস এবং ক্লাস 5 পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের আমরা টপিক গুলো কভার করব। সেক্ষেত্রে আমি
প্রত্যেকটা ধরে ধরে পড়াবো না, তোমাদের সুবিধার জন্য আমি একবার করে রিভিউ করে দিচ্ছি এবং কিভাবে প্রশ্নগুলো আসবে সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার দেখো আইসিটি যেটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার একটা গল্প পড়ে আসি। ওকে, কি বলেছে? তোমরা সবাই জানো তথ্য যোগাযোগ প্রযুক্তি কি। এটা হলো আমাদের চারপাশে সব মজার যন্ত্র যা দিয়ে আমরা কথা বলি, ছবি দেখি, খবর শুনি বা খেলাধুলা করি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মূলত এখানে পড়বো। আগের দিনে যেমন ধরো যে মোবাইল ফোন ছিল না, কম্পিউটার ছিল না, তখন মানুষ আসলে কিভাবে কথা বলতো, কিভাবে যোগাযোগ করতো, তখন কিন্তু যোগাযোগ করার মাধ্যমটা খুবই কষ্ট ছিল। যেমন চিঠি পাঠাতে হতো, তুমি ধরো যে তোমার মামা বাড়িতে বা নানা বাড়িতে একটা চিঠি পাঠাবে, সেই চিঠিটা পাঠাতেও 2 দিন সময় লেগে যেত। তো তখন যোগাযোগ ব্যবস্থা খুবই কষ্টসাধ্য ছিল। এবং এর আগে যখন মানুষ কখনো কথা বলতে শিখেনি, তখন মানুষরা কিভাবে কথা বলতো জানো, কমিউনিকেট করতো? তখন তারা ইশারা বা ছবি এঁকে কমিউনিকেট করতো। এরপরে টেলিফোন আবিষ্কার হলো। টেলিফোন যখন আবিষ্কার হলো তখন দূর থেকেও আমরা কথা বলতে পারতাম। যেমন ধরো এখন তুমি কি করো, ধরো বাংলাদেশ থেকে বসে আমেরিকাতে কথা বলছো, বাট তখন কি হতো, আহ কুমিল্লা কম্পিউটারের জন্ম হলো প্রথম দিকে। কম্পিউটার আজকের মতো এত সুন্দর স্লিম ছিল না, দেখতে খুবই বড়, এবং তোমরা হয়তো বা এখন দেখে খুব বেশি অবাক হয়ে যাবে। সেটি দেখতে অনেক বড় ছিল। এবং ছোট কম্পিউটার যখন বড় হলো, তখন আস্তে আস্তে কম্পিউটার গুলোর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আমরা ইউজ করি সেগুলো আস্তে আস্তে স্লিম হতে থাকলো। এবং আম, আমরা যেন সেটাকে পোর্ট করে রাখতে পারি, পোর্টেবল হয়, ও যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, যোগাযোগ করতে পারি সহজে, কোনো একটা টেবিলের উপর রাখতে পারি, এরকম একটা আহ উপায়ে আস্তে আস্তে একটা কম্পিউটারকে বানানো হলো। এরপর চালু চালু হলো ইন্টারনেট। ইন্টারনেটটা কি বলতো? ইন্টারনেট হচ্ছে একটা জাদুকারী জিনিস, যেটা কি করে বলতো, পুরো পৃথিবীর কম্পিউটার বা ডিভাইস গুলোকে একত্রে একটা নেটওয়ার্কে নিয়ে আসে। যেমন ধরো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দিতে যাও বা তোমার ফ্রেন্ডদের সাথে যখন খেলা করতে যাও, একসাথে যখন 10-12 জন ফ্রেন্ড চলে আসে, তখন কি হয় বলতো, প্রত্যেকের সাথে প্রত্যেকের কথার আদান প্রদান হয়, তাই না? ইন্টারনেট হচ্ছে ঠিক এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা ডিভাইস একজন আরেকজনের সাথে কথা বলতে পারে, কানেক্টেড থাকতে পারে। তো ইন্টারনেট হলো একটা জাদু সুতার মতো, যা পৃথিবীর একটা কম্পিউটারকে অন্য একটা কম্পিউটারের সাথে যুক্ত রাখে। আমি যে কথাগুলো বললাম, তোমরা সবগুলো কথাই এর মধ্যে পেয়ে যাবে। এরপর আসলো মোবাইল ফোন। মোবাইল ফোনটা কি করে বলো তো? মোবাইল ফোনটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা কিনা আমরা প্রত্যেকদিন কথা বলি, ছবি তুলি, ভিডিও কল করি। তোমরা এখনো হয়তো বা অনেকে মোবাইল ফোনে দেখতে আমার আমার ক্লাসটা করছো, এবং অনেকেই কি করো বলতো, মোস্ট অফ দ্য টাইম গেম খেলো, তাই না? কে কে গেম খেলো বলো তো, চ্যাট বক্সে লিখো। ওকে, সো আমাদের বাংলাদেশে আইসিটি, এটা কি বলেছে, আমাদের দেশে বাংলাদেশে কম্পিউটার আর মোবাইল ফোন খুব বেশি দিন হয়নি এসেছে। প্রথম কম্পিউটার অনেক বছর আগে 2064 সালে, আমি আবারও বলছি কত সালে, 1964 সালে আমাদের দেশে প্রথম কম্পিউটার আনা হয়েছিল। 1964 সালে, ঠিক আছে। তারপরে কি বলেছে, সবার হাতে মোবাইল ফোন। আচ্ছা, সবার হাতে মোবাইল। তো সবার হাতে মোবাইল মানে কি বলতো, এখন গ্রামে যদি তুমি যাও, গ্রামে যেও দেখবে, গ্রামে একটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, মানে যেই জায়গাগুলো এখনো এত বেশি ডেভেলপ হয়নি, সেই জায়গাগুলোতেও সবার হাতে একটা করে ফোন আছে। কেন বলতো? যোগাযোগ করার জন্য, সবাই ছবি তুলতে পারে, ভিডিও কল করতে পারে, এবং সবচেয়ে বেশি উপকার যেটাতে হয় সেটা হচ্ছে কথা বলা বা যোগাযোগ করা, ঠিক আছে। বাংলাদেশ সরকার চায় আমরা যেন কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে এই কাজগুলো আরো বেশি করতে পারি,
এবং আমরা বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বিভিন্ন ধরনের এই পরিষেবাগুলো কিন্তু আমরা আইসিটি ব্যবহার করে মোবাইল ফোনের সাহায্যে করতে পারছি। দিনকে দিন এগুলো বেড়ে যাচ্ছে, তোমরা এটা জানো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, সরকারি সেবার নানা ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ রাখছে ভূমিকা। সেটা কি দেখো তো, এই যে দেখো, এই লাইনটা আমি যেটাকে আন্ডারলাইন করলাম, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। ইন্টারনেট ও মোবাইল প্রযুক্তির সহজলভ্যতার ফলে শহর থেকে গ্রামের মানুষের জীবনযাত্রাকে কি করছে, অনেক বড় একটা পরিবর্তন আনছে। ঠিক সেই কারণে এই বাংলাদেশ যেন প্রযুক্তি সহায়ক হয়, সেই কারণে সরকারি বেসরকারি সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্কুল কলেজে অনলাইন সেবা, ই কমার্স, ফ্রিল্যান্সিং, এই সব কিছুর প্রজন্মের পরে প্রজন্ম যেন আইসিটি ব্যবহার করতে পারে, দক্ষ হয়ে উঠতে পারে, সেই জন্য একটা আগে থেকেই কি নিচ্ছে বলতো, প্রিপারেশন নিয়ে রাখছে। তাই বলা যায় আমাদের দেশে আইসিটি এখন কি একটা অমূল্য সহায়ক শক্তি। তো এখন আমরা ইন্টারনেটের পরিচয় জানবো। ইন্টারনেট অলরেডি আমি বলেছি যে ইন্টারনেট কি। ইন্টারনেটকে আমরা বলতে পারি ইন্টারকানেকশন অফ নেটওয়ার্ক, যেটা হচ্ছে একটা বিশাল নেটওয়ার্ক যা পুরো বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটারকে একসাথে যুক্ত করে, একটা নেটওয়ার্ক তৈরি করে, এবং যেখানে তুমি চাইলেই একটা কম্পিউটার থেকে যে কোনো একটা কম্পিউটারে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, ওকে। সো ওয়েব কাকে বলে? এই যে একটু আগেই একজন আমি শুনছিলাম, তার নামটা অ্যাকচুয়ালি আমি মনে রাখতে পারিনি, কি যেন একটা নাম ছিল, সরি ফর দ্যাট। বাট সে সুন্দর করে বলছিল যে ওয়েব পোর্টালে যেতে হবে, তারপরে হচ্ছে আমরা আমাদের ড্যাশবোর্ডটা খুঁজে পাবো কিভাবে, এই জিনিসগুলো যে বলছিল। সে হচ্ছে চ্যাট বক্সে আমাকে লিখতে পারো যে মিস মি, তাহলে আমি তোমাকে রিকগনাইজ করতে পারবো। তো ও যেটা বলছিল সেটাই হচ্ছে কি, ওয়েব এবং ওয়েব থেকে কি ওয়েবসাইট। ওকে, ডাব্লিউ ডট, যেটা থেকে আমরা সার্চ করি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ডাব্লিউ কে সরি, কে ফুল ফর্মে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং সংক্ষেপে এটার নাম হচ্ছে ডাব্লিউ। এই তিনটা ডাব্লিউ, ঠিক আছে। ওকে, মি অলরেডি তুমি লিখেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা এখানে দেওয়া নাই ভালোভাবে, তো তুমি চাইলে তোমার নামটা মেনশন করতে পারো, আমি বলে দিতে পারি তোমার ফ্রেন্ডদেরকে। ওকে, সো ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারা সম্ভব এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইট গুলোতে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছুর জন্য ওয়েবসাইট গুলো ইউজ করি। যেমন ধরো আইসিটি অলিম্পিয়াড, বাংলাদেশের ওয়েবসাইট তোমরা যদি আম, যেতে চাও, সাপোজ ধরো আমি এখান থেকে লিখলাম আইসিটি অলিম্পিয়াড, অলরেডি চলে আসছে আমার এখানে। এবং এই যে এখানে যদি আমি লগ ইন করি তাহলে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে। যেহেতু আমার এখানে আইডি এবং পাসওয়ার্ডটা আপাতত নেই, দ্যাটস ওয়াই আমি দিতে পারছি না। তো চলো আমরা ক্লাসে চলে যাই আবার। ওকে, তো ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে আবার সে একই জিনিস, যে ইন্টারনেট হলো একটা বিশ্বব্যাপী নেটওয়ার্ক। তোমরা এটা হচ্ছে অলরেডি জানো। তারপরে ইন্টারনেট সংযোগ, ইন্টারনেট ব্যবহার করতে তোমার একটা ইন্টারনেট কানেকশন প্রয়োজন, সেটা হতে পারে মোবাইল ডেটা অথবা হতে পারে ওয়াইফাই, ব্রডব্যান্ড, তাই না? তোমাদের বাসায় হচ্ছে হয়তো ওয়াইফাই থাকে, আর অথবা তোমাদের ফোনে ডেটা থাকে, সেটা তোমরা ইউজ করো। এবং ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হতে পারে কম্পিউটার বা ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাব। ওকে, ব্রাউজার। আমরা ব্রাউজার কাকে বলছি? আমরা এখন এই যে দেখো তো, আমি যেটা ইউজ করেছি, এই ব্রাউজারটা ইউজ করে এখন তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে যে সিস্টেমটা ইউজ করে ক্লাস নিচ্ছি সেটা কিন্তু একটা ব্রাউজার, রাইট? এবং আমরা তিন ধরনের ব্রাউজার এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গুগল ক্রোম, একটা হচ্ছে মজিলা ফায়ারবক্স, আর ফায়ারফক্স, আরেকটা হচ্ছে মাইক্রোসফট এজ। তোমরা এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কে কোনটা ইউজ করো আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তোমার নাম হচ্ছে শ্রেষ্ঠজিৎ। ইয়াস, থ্যাংক ইউ শ্রেষ্ঠজিৎ, ইউ আর জিনিয়াস। ওকে,
সো ইন্টারনেটের মাধ্যমে কি করা যায় বলো? তথ্য সংগ্রহ করা যায়, যোগাযোগ করা যায়, বিনোদন, এই যে আমরা অনলাইন গেম খেলি, ইউটিউবিং করি, সোশ্যাল মিডিয়া চালাই, এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে আমাদেরকে বিনোদন দিয়ে থাকে। অনলাইনে কেনাকাটা করি, অনলাইনে আমরা হচ্ছে বিভিন্ন গেম খেলি, তাই না? ব্যাংকিং এবং বিল পেমেন্ট, বিভিন্ন ব্যাংকের বা ইউটিলিটি গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, যেটা আমি একটু আগে বলেছি, এগুলো হচ্ছে আমরা পেমেন্ট করি। কর্মসংস্থান বা কাজ, ধরো যে দূর থেকে আমরা রিমোট জব বলি না, রিমোট ওয়ার্ক, বা মা বাবাকে বলতে শুনেছো না যে আমার আজকে রিমোট অফিস। তো এটা হচ্ছে ঘরে বসে বা দূরে বসে অফিসের কাজটা করে দেওয়া। শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেমন এই যে তুমি এখন অনলাইনে বসে ক্লাস করছো, এটাই শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্র। অনলাইনে ফর্ম পূরণ, আবেদন, যেমন ধরো যে এখন তুমি যখন স্কুলে ভর্তি হতে যাও তোমাদের আবেদনগুলো করতে হয় কিসে বলো তো? বিভিন্ন ওয়েবসাইটে, ইন্টারনেটের মাধ্যমে একটা ডিভাইস ব্যবহার করে, তার মানে সেখানেও আইসিটির ব্যবহার রয়েছে। পরিবহন ও ভ্রমণের ক্ষেত্রেও ধরো বাসের টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা, বিমানের টিকিট কাটা, হোটেল বুকিং, সবকিছুর জন্য আমরা হচ্ছে এখন ইন্টারনেট ইউজ করি বা আইসিটি ইউজ করি। আর সবচেয়ে বেশি ইউজ করি কি বলতো? গুগল ম্যাপ। ইন্টারনেট ব্যবহারের সুরক্ষাটা কি আছে, এই যেখান থেকে সুন্দর করে পড়ে নিবে। আমি আরো ডিটেলস পড়াবো সামনের আরো যখন বইগুলো আসবে। তো চলো, আমরা তো আইসিটি জিকেটা পড়ে ফেললাম। আমি তোমাদেরকে 2 মিনিট, আহ 2 মিনিট না, 1 মিনিট সময় দিচ্ছি। যদি আইসিটি জিকে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হ্যান্ড রেজ করে জানাবে। যাদের কোয়েশন আছে শুধু তারা হ্যান্ড রাইজ করেন। মিস জি, মিস এক্সামটা করো। আচ্ছা, যদি এক্সাম রিলেটেড কোনো কোয়েশ্চেন না বা সিস্টেম রিলেটেড কোনো কোয়েশ্চেন না, তোমাদের বই রিলেটেড আমি এতক্ষণ মিস যা যা আইসিটি পড়িয়েছি, জিকে সবাই একটু বুঝায় দেন। মিস আমাদের এক্সাম আইসিটি কখন জিকে হবে? অলরেডি শেষ হয়ে গিয়েছে বাবা। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা চাইলে এই ক্লাসটা আরেকবার দেখে নিতে পারবে। তোমাদেরকে স্যার লাস্টে দেখিয়ে দিবে কিভাবে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া বই সংক্রান্ত আর যদি কোনো ছোট ছোট টপিক নিয়ে তোমাদের সমস্যা থাকে সেটা আমাকে শেয়ার করো। আমি ওকে, একজন একজন করে নাম ডাকতেছি, তারপর যার নাম ডাকবো সে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ। প্রথমে সেতু জামাল। সেতু জামাল। স্যার অ্যাপ্লিকেশন কি সবগুলো করতে হবে? আরেকবার একটু বলো তোমার কোয়েশ্চেনটা। অ্যাপ্লিকেশন কি সবগুলো পড়তে হবে? হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন গুলো তুমি যদি পড়ো সবগুলো, সেখান থেকে তোমার হচ্ছে কমন পড়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো তুমি প্রত্যেকটাই অ্যাব্রিভিয়েশন পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখনো অনেক সময় আছে, প্রতিদিন দুটো করেও যদি তুমি মুখস্থ করো তোমার অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে বাবা? বর্ণালী দেবনাথ। বর্ণালী দেবনাথ। হ্যাঁ স্যার, আমার কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি যখন মানে হচ্ছে আমাদের যে টেস্টগুলো থাকবে ওইগুলো কি বোথ ল্যাঙ্গুয়েজে থাকবে? কারণ হচ্ছে আমি হ্যাঁ, যখন বোথ ল্যাঙ্গুয়েজ থাকবে। এছাড়া অন্য কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু আর আর শেয়ার হচ্ছে করো। আমার একটা ছিল যে আম, কারণ কিন্তু যখন আমি মক টেস্টটা দিয়েছিলাম তখন আমি খালি বাংলা ল্যাঙ্গুয়েজে পেয়েছিলাম, ওটা আমরা ওটা আমি ইংলিশটা খুব তাড়াতাড়ি অন অন হয়ে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে মিস, থ্যাংক ইউ। ম্যাডাম মিস আমারটাতে তো খালি একটা মক টেস্ট দেখো। ম্যাম এক্সাম কবে?
ওকে, যদি তোমাদের প্রশ্ন থাকে এই আইসিটি জিকে রিলেটেড, শুধুমাত্র আইসিটি জিকে রিলেটেড প্রশ্ন করো, আদারওয়াইজ প্লিজ করো না, হ্যাঁ। আচ্ছা ওকে আপু, আমি মেহেদি, কন্টিনিউ করতে ভাইয়া পারি? আপনি হচ্ছে কাইন্ডলি আবার মিউট করে রাখেন, আমি হচ্ছে হার্ডওয়্যারটা শুরু করছি। জি আপু। আর যদি কারো কোনো আইসিটি জিকে রিলেটেড প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো দেখো এখন আমরা পড়বো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই আছে। এখন আমরা প্রথমে এই পার্ট একে বলবো হার্ডওয়্যার নিয়ে, ঠিক আছে? ওকে, কম্পিউটার হার্ডওয়্যার কি তোমরা সবাই জানো? তোমরা প্রত্যেকে এখন একটা ল্যাপটপ বা একটা হচ্ছে পিসির সামনে বসে আছো, তাই না? বা একটা মোবাইল ফোন নিয়ে বসে আছো। তো যে জিনিসগুলা আমরা স্পর্শ করতে পারি এবং এটার আকার আকৃতি আমরা বুঝতে পারি, এটাই হচ্ছে হার্ডওয়্যার। যেমন দেখো এই যে চার কোণা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতে পারছি মনিটর, কারণ আমরা এটা দেখেই বুঝছি এটা কি। এটার পাশেই আছে কি বলতো, এটাকে দেখেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সিপিইউ। এই যে এখানে টাইপ করতে পারবো, অনেক ধরনের সংখ্যা আছে, লেটার্স আছে, তাই না? এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি কিবোর্ড। এই যে দেখো ছোট্ট ইঁদুরের মতো যন্ত্র, এটাকে বলতে পারবো মাউস। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে ধরতে পারি, ছুঁতে পারি এবং এটার আকার আকৃতিও আমরা কি করতে পারি বলতো, উপলব্ধি করতে পারি। তো এগুলো হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের প্রধান উপাদানে কি কি আছে বলো? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, স্টোরেজ ডিভাইস। প্রত্যেকটা হার্ডওয়্যারে একটা ইনপুট ডিভাইস থাকে। যেমন তুমি এই যে কিবোর্ড দিয়ে লিখছো এবং এই কিবোর্ডটাতে যখন তুমি লিখছো, টাইপ করছো এবং এন্টার প্রেস করছো, এটা কি হলো বলো তো? আমার কম্পিউটারে বা পিসিতে এটা চলে আসলো এবং তোমার যে কমেন্টটা সেটা আমি দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স তুমি ইনপুট দিলে এবং আমার ল্যাপটপে যখন আমি মনিটরটা ওপেন করলাম, মনিটরে এসে আমি কমেন্টটা দেখতে পাচ্ছি। তার মানে তোমার কিবোর্ডটা তখন ইনপুট ডিভাইস এবং আমার মনিটরটা তখন কি হচ্ছে বাবা বলো? আউটপুট ডিভাইস, ঠিক আছে? এবং প্রত্যেকটা পিসি কে কে প্রসেস করে জানো? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মানে সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউটা কি করে? একটা পিসি কে কি করে? কন্ট্রোল করে। এবং স্টোরেজ ডিভাইস কি বলতো? স্টোর করা বা জমা রাখা, সংরক্ষিত রাখা। তুমি একটা ভিডিও বা একটা ছবি যখন স্টোর করছো তোমার ডিভাইসে, সেটাই হচ্ছে তখন স্টোরেজ হয়ে যায় তোমার ডিভাইসে। এখন এই যে জিনিসগুলো আমি তিনটা বললাম, এগুলোই তোমরা এই নিচে পড়তে পারো। পড়লে দেখবে কি জানো, আমি যে কথাগুলো বললাম ঠিক সেম কথাগুলো এখানে আছে, ঠিক আছে? মাউসটা আমার বলা হয়নি, এটা আমি তোমাদেরকে বলে দিই। মাউস একটা ছোট হ্যান্ডসেট ডিভাইস, যেটা কিনা এই যে দেখো আমি তীর চিহ্ন সাহায্যে যে ঘুরাচ্ছি জিনিসটা, এটাকে কি বলে বলতো? কার্সর বলে। এবং এই কার্সরের সাহায্যে কিন্তু আমরা এখানে ক্লিক করলে বা ধরো এই যে আমি এটা একটু বাড়াবো, এই যে এটা বেড়ে গেল, এটা একটু কমাবো, কমে গেল, এটা কমান্ড অনুযায়ী কাজ করছে। আমি নিচে স্ক্রল করছি, নিচে যাচ্ছে, ঠিক আছে? মাইক্রোফোন কোনটা? যেটা দিয়ে আমরা কোনো একটা ভয়েস রেকর্ড করতে পারি বা কথা বলতে পারি। তো তোমরা এক নজরে একটু দেখে নাও তো এখানে কি কি ইনপুট ডিভাইস আছে। এখানে কি কি ইনপুট ডিভাইস আছে আমরা একটু দেখি। মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, ক্যামেরা, টাচ স্ক্রিন, স্ক্যানার, জয়স্টিক, বায়োমেট্রিক সেন্সর। এর মধ্যে তোমাদের কে কে কোনটা বেশি ইউজ করো? আই হোপ জয়স্টিক তোমরা অনেক বেশি ইউজ করো গেম খেলার ক্ষেত্রে, তাই না? আমার মনে হয় তোমরা সবাই এই টার্মগুলো, এই নামগুলো জানো এবং এর প্রত্যেকটার কাজগুলো তোমরা জানো। কিবোর্ড কি করে? লেখালেখি বা কমান্ড দেয়। মাউস কি করে? কার্সর নিয়ন্ত্রণ করে, ক্লিক করে, নির্দেশ দেয়। মাইক্রোফোন কি করে? কণ্ঠস্বর ইনপুট হিসেবে নেয়। ক্যামেরা কি করে? ছবি তুলে। ভিডিও ইনপুট দেওয়া।
এগুলো হচ্ছে ক্যামেরার কাজ বা ওয়েব ক্যামের কাজ। টাচ স্ক্রিন হচ্ছে আঙ্গুল দিয়ে যে ইনপুটটা তোমরা নিজেদের রিকগনাইজ দাও, তোমরা ফোন খোলার সময় বা ল্যাপটপ ওপেন করার সময় ফিঙ্গারপ্রিন্ট দাও না, ঠিক সেম সেই জিনিসটাই। আবার তোমরা কি করো, টাচ স্ক্রিনে টাচ করো, তোমাদের ফোনে টাচ করো, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। আর জয়স্টিক হচ্ছে গেম খেলার একটা ডিভাইস যেটা দিয়ে আমরা গেমিং করি, ঠিক আছে। স্ক্যানারটা কি বলতো? স্ক্যানার হচ্ছে তুমি একটা কাগজকে যদি ছবি তোলার মতো করে ধরো, তখন সেই স্ক্যানার দিয়ে সুন্দরভাবে স্ক্যান হয়ে একটা ডিজিটাল ছবির রূপ নিয়ে নেয়, যেটা আমরা ব্যবহার করতে পারি ডিজিটাল সব ডকুমেন্টে। আউটপুট ডিভাইসটা কি? আমরা ইনপুট দেওয়ার পরে যেই আমরা কাঙ্ক্ষিত যে তথ্যটা পাবো, যেমন তুমি লিখলে হ্যালো মিস, দেন আমি এটা দেখতে পারলাম। তো এই যে আমার কাছে চলে আসলো, এটাই হচ্ছে একটা আউটপুট বা একটা তথ্য যেটা তুমি আমাকে দিতে চাচ্ছ। সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি আউটপুট ডিভাইসের উদাহরণ হিসেবে আছে প্রিন্টার। আমরা প্রিন্টার সবাই চিনি, সবাই জানি যে প্রিন্টার হচ্ছে কি করে বলতো, একটা ডিজিটাল লিখা বা ডিজিটাল একটা ডকুমেন্টকে কি করে, একটা হার্ডওয়্যারে একটা হার্ড ফর্মে রূপান্তর করে দেয়, ঠিক আছে। যেমন তোমার একটা লেখা তুমি প্রিন্ট করলে, এই যে এরকম ধরনের একটা কাগজে প্রিন্ট হয়ে সুন্দরভাবে চলে আসবে। তারপর আছে মনিটর। কম্পিউটার বা মনিটর আমাদের সবার বাসায় আছে, যেখানে আমরা প্রত্যেকটা ধরো ইনপুট আমরা যেগুলো দেই বা হচ্ছে ভিডিও, অডিও বা ছবি বা যে কোনো কাজ আমরা করতে চাইলে সেটা করতে পারি, এবং এখানে হচ্ছে সেটার ভিজুয়ালাইজেশন হয়, আমরা এটা দেখতে পারি। স্পিকারে আমরা সবাই ভয়েস শুনি, গান শুনি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এখন তুমি এক নজরে দেখে নাও আউটপুট ডিভাইস কি কি। আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোন, প্লটার। এখন প্লটারটা তোমাদের একটু আননোন হতে পারে, সেটা হচ্ছে একটা বড় আকারের গ্রাফিক্স বা হচ্ছে ডিজাইনের একটা ছাপার যন্ত্র, যেটা দিয়ে কিনা হচ্ছে বড় বড় যদি কোনো গ্রাফিক্স বা ডিজাইন, বা তোমরা যে বড় বড় ব্যানার দেখো না রাস্তায়, বা হচ্ছে বিভিন্ন স্কুলে কলেজে ইভেন্ট হলে, তখন হচ্ছে এই যন্ত্রের ব্যবহার করে সেটা প্রিন্ট করা হয়, ঠিক আছে। ওকে, তো চলো আমরা পরে নিচে যাই। নিচে কি বলেছে, সিস্টেম ইউনিট বা সিপিইউ, সেটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে পড়েছি যে ধরো আমি তোমাকে ছোট একটা উদাহরণ দিচ্ছি। যদি আমরা আমাদের বডির কথা চিন্তা করি, আমাদের বডিটা হলো একটা হার্ডওয়্যার। আমাদের বডিটা কি? একটা হার্ডওয়্যার। যেমন তুমি হাত ধরতে পারছো, পা ধরতে পারছো, ছুতে পারছো, এবং তুমি গুনতে পারছো তোমার হাতে কয়টা আঙ্গুল, তোমার পায়ে কয়টা আঙ্গুল, তাই না? এই যে আকৃতি বুঝতে পারছো। তো এইটা হচ্ছে হার্ডওয়্যার, এবং তোমার পুরো বডিকে কে সবচেয়ে ভালোভাবে হচ্ছে কন্ট্রোল করছে বলতো? তোমাদের ব্রেইনের নার্ভ সিস্টেম বা তোমাদের ব্রেইন, তাই না? বা মাথা। তো আমরা যদি বলি যে আমাদের ব্রেইন হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার মানে কি সিপিইউটাও ঠিক সেম ভাবে একটা হার্ডওয়্যারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা যেখান থেকে নির্ধারিত হয় সেই জায়গাটা। এবং আমরা যে স্টোরেজ ডিভাইস বলেছি বা স্টোর হয় বা স্মৃতিটাকে ধরে রাখে, সেটা হচ্ছে মেমোরি। এবং সেই সাথে কি কি থাকে বলো? কিছু ডিস্ক ড্রাইভ থাকে, হার্ড ডিস্ক থাকে, মাদার বোর্ড থাকে। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে তোমার সেন্ট্রাল ইউনিটটা গঠন হয় এবং পুরো কম্পিউটারটাকে পরিচালনা করে। সিস্টেম ইউনিট কিভাবে কাজ করে বলো তো? প্রথমে আমরা একটা ইনপুট ডিভাইস থেকে একটা তথ্য নেই, যেমন কিবোর্ড থেকে, মাউস থেকে। এই যে আমরা ইনপুট দিচ্ছি যে তুমি প্লাস হও, প্লাস হচ্ছে, মাইনাস হও, মাইনাস হচ্ছে, ঠিক আছে। তথ্যটাকে প্রসেস করে, ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারের নির্দেশ অনুযায়ী কাজ করে। প্রসেস করার জন্য প্রসেস করার জন্য কিছু অল্প সময় লাগে, যেটা কিনা আমরা বুঝতেই পারি না। প্রসেস করা তথ্য আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেয়। যেমন তুমি হচ্ছে লিখেছো তোমার
নাম বা তোমার হচ্ছে ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ছো বা তুমি কোন টপিকটা বুঝোনি, এটা যে তুমি আমার কাছে লিখলে, এটা প্রসেস তো হতে হয়েছে তাই না? ফার্স্টে তুমি কিবোর্ড দিয়ে লিখলে, মাউস দিয়ে ওটা তুমি এন্টার প্রেস কর, সরি, ওই যে যেই কি বলে তীর চিহ্ন যেটা আছে, যে সেন্ড বাটন, সেই সেন্ড বাটনটা তুমি প্রেস করলে তারপর আমার কাছে আসলো তাই না? এই যে একটা প্রসেসিং এর টাইম, এটাই মূলত হচ্ছে তোমার বলেছে এখানে। এবং প্রয়োজন হলে সেই তথ্যটাকে কি করে, সে সংরক্ষণও করে। যদি আমরা সেভ দিয়ে দিই একটা তথ্য, সে সেটাকে সংরক্ষণও করে রাখে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এর ভেতরে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে অনেকগুলো অপশন থাকে, যেমন প্রসেসর, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অপটিক্যাল ড্রাইভ, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে, এই জিনিসগুলো। ওকে, আমি একটু দ্রুত বলছি কারণ আমাদের আরো কয়েকটা বই কভার করতে হবে। এই প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে কিন্তু আগে করিয়েছে, এবং যারা একদমই নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি, তোমরা ক্লাস অপশনে গেলেই দেখবে আগে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ক্লাস আছে, ঠিক আছে? সেই ক্লাসগুলো তোমরা বিস্তারিতভাবে দেখে নিবে, আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ওকে, চলো আমরা হচ্ছে দেখি যে এর পরবর্তীতে কি আছে। স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইস হিসেবে আমরা কি কি দেখতে পাচ্ছি, যেখানে আমরা স্টোর করে রাখি। আচ্ছা, তোমাকে একটা সিম্পল উদাহরণ দেই, বলো তো, আমরা স্কুলে যাওয়ার সময় আমাদের টিফিন বক্স নেই না? টিফিন বক্সে আমরা কি কি নেই? ধরো অনেকে আমরা নুডলস নিচ্ছি, অনেকে আমরা ভেজিটেবল নিচ্ছি, অনেকে আমরা রোল নিচ্ছি, তাই না? যাই নেই না কেন, এটাকে আমরা কি করি, একটা বক্সের ভেতর ফার্স্টে আমরা এটাকে ইনপুট করি। ইনপুট করার পরে এটাকে আমরা বক্সের ঢাকনা দিয়ে স্টোর করি। আই মিন, তুমি এইটাকে সংরক্ষণ করছো, যতক্ষণ না পর্যন্ত টিফিন টাইম হবে তুমি ততক্ষণ ওইটাকে বের করছো না। তোমার টিফিন বক্স তোমার টিফিনটাকে কি রাখছে, একদম সুরক্ষিত রাখছে, সংরক্ষিত রাখছে। তো ঠিক এইরকম ভাবেই স্টোরেজ ডিভাইস গুলো তোমার ডেটা গুলো বা তোমার তথ্যগুলোকে স্টোর করে, ঠিক আছে? তো স্টোরেজ ডিভাইসের কাজটা তো আমি বলে দিয়েছি, কি কি স্টোরেজ ডিভাইস আছে আমরা দেখি। সেটা হচ্ছে হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, মেমোরি কার্ড ইত্যাদি, আরো অনেক কিছু আছে। তো তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো তোমরা মোটামুটি ভালো করে পড়ে মনে রাখবে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্টোরেজ ডিভাইসের প্রকারভেদ আছে, যেটা প্রথমটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ আর দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ, ঠিক আছে? এখানে তোমাদেরকে দুইটা দুইটা করে উদাহরণ দেওয়া আছে। এটা তোমরা হচ্ছে দেখো, র্যাম, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা প্রাইমারি ডিভাইসের মধ্যে পড়ে, এবং ক্যাশ মেমোরি হচ্ছে তোমাদের প্রাইমারি ডিভাইসের মধ্যে পড়ে। এইচডিডি, এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, এবং এটার পরেই দেখো এইচডিডি, আর নিচে হচ্ছে এসডিডি, সলিড স্টেট ড্রাইভ। তারপর আছে সিডি বা ডিভিডি, এরপর আছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ। মেমোরি কার্ড বা এসডি কার্ড, যেটা আমরা অনেক ব্যবহার করতাম একটা সময়, এখনো কেউ কেউ ব্যবহার করে। ক্লাউড স্টোরেজ, ক্লাউড স্টোরেজটা কি, এই যে ধরো ফটোজ বা অ্যাপেলের স্টোরের জন্য একটা অ্যাপেলের ক্লাউড স্টোরেজের অপশন আছে সেটা। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে গুগল ড্রাইভে রাখতে পারি, ড্রপ বক্সে রাখতে পারি, বা ওয়ান ড্রাইভে রাখতে পারি। এগুলো সবই হচ্ছে স্টোর করে রাখার ক্লাউড স্টোরেজ, বা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি কোনো ডিস্ক না, সেটাকে আমরা রিমোট ভাবে রাখতে পারি। তারপরে আমরা স্টোরেজ ডিভাইসের কিছু বৈশিষ্ট্য দেখতে পারবো এখান থেকে, যেটা অনেক স্থায়ী হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, অনেক ডেটা ধারণ ক্ষমতা থাকে, অনেক স্পিড থাকে, ইত্যাদি। ওকে, দেখো এবার আমরা হার্ডওয়্যার তো শেষ করলাম, খুবই সহজ একটা টপিক ছিল। এবার আমরা সফটওয়্যারটা পড়ি। সফটওয়্যারটা কি জানো? ধরো আমি একটু আগে বললাম আমাদের বডিটা হার্ডওয়্যার। আমাদের বডিটা যদি হার্ডওয়্যার হয়, বলো তো আমরা কিভাবে বেঁচে আছি?
আমাদের শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে, তাই না? আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে। আমাদের ব্লাড সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় বা আমাদের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমরা কি বাঁচতে পারবো বলো? আমরা কিন্তু কেউই বাঁচতে পারবো না। তো যখন দেখো না একটু ঠান্ডা লাগে, তখন আমরা শ্বাস নিতে পারি না, কত কষ্ট হয় আমাদের। তো তখন আমাদের বডিও কিন্তু ছেড়ে দেয়, চলে না, তখন আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। ঠিক তেমন ভাবেই তোমার বডি যদি হয় একটা কম্পিউটার, এবং ঠিক সেইভাবে তোমার বডির ভেতরে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে বা শ্বাস প্রশ্বাস হচ্ছে, তুমি যেটা খালি চোখে দেখতে পাচ্ছ না, সেটাই হচ্ছে সফটওয়্যার। তার মানে সফটওয়্যার হলো এক ধরনের নির্দেশনাবলী বা প্রোগ্রাম, যেটা কম্পিউটারকে বা একটা হার্ডওয়্যারকে পরিচালনা করতে, তার কাজ সম্পাদন করাতে কাজ করে। ঠিক আছে? এবং এর আগে তোমরা অবশ্যই পড়ে আসছো যে এই কাজগুলো কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করি, তাই না? এই দেখো, আমি যে কথাগুলো বললাম ঠিক সেই কথাগুলোই তোমরা এখানে খুঁজে পাবে। ঠিক আছে? তো এরপরে আমরা একটু নিচের দিকে গেলে দেখবো যে সফটওয়্যার কিভাবে কাজ করে। এটা হচ্ছে এখানে লেখা আছে। ব্যবহারকারী ফার্স্টে কি করে, একটা কমান্ড বা ইনপুট দেয়। তুমি হচ্ছে ব্যবহারকারী বা ইউজার, বা আমি একজন ব্যবহারকারী বা ইউজার, আমি একটা কমান্ড দিব, আমি একটা ইনপুট দিব, সেই ইনপুটটা সে নিবে। সেই কমান্ড অনুযায়ী সে তখন নির্দেশনা দেয় বা হার্ডওয়্যারকে কি করে, একটা ইনস্ট্রাকশন দেয়। কম্পিউটার সেই তথ্যটাকে প্রক্রিয়া করে এবং সফটওয়্যার আউটপুটটাকে সংরক্ষণ করে। তো আমি উদাহরণ হিসেবে বলতে পারি এখানে এমএস ওয়ার্ড বা এম এক্সেল। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি আজানটা শেষ হওয়া পর্যন্ত, এবং সেই সাথে তোমরা এই বক্সটি একটু ভালো করে দেখতে থাকো। ওকে, চলো আমরা এই বক্সটা সবাই দেখে ফেলেছি। এখানে ছিল সফটওয়্যারের প্রধান কিছু উপাদান। তারপরে আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারের প্রকারভেদ আছে। এখানে সফটওয়্যারের প্রকারভেদের জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম সফটওয়্যার, তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এরপর দেখতে পাচ্ছি প্রোগ্রামিং সফটওয়্যার। এই তো তোমাদের জন্য এই তিনটা সফটওয়্যারই দেওয়া আছে প্রকারভেদ হিসেবে: অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার। ঠিক আছে? সো এদের কাজ কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি করে, ব্যবহারকারীর জন্য একটা নির্দিষ্ট কাজ করে। যেমন তুমি
পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারো। পাওয়ার পয়েন্ট মানে কি জানো? পাওয়ার পয়েন্ট হচ্ছে যেখানে যে আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন রেডি করতে পারি। তারপরে হচ্ছে এক্সেল এবং এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, যেখানে যে আমরা কোনো একটা লিখা বা কোনো একটা তথ্য নিজেরা টাইপ করে আমরা সেটাকে প্রিন্টও করতে পারি। প্রোগ্রামিং সফটওয়্যার হচ্ছে কি নতুন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমরা কোড বা প্রোগ্রাম করে যে সফটওয়্যারটা রেডি করি সেটাই হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। আই হোপ তোমরা অনেকে এখানে আছো যারা প্রোগ্রামার, তারা তোমরা এটা অবশ্যই জানো। সো লাস্টে কি বলেছে? হার্ডওয়্যার ইজ দ্য বডি অ্যান্ড সফটওয়্যার ইজ দ্য ব্রেইন অর সোল দ্যাট কন্ট্রোলস দ্য বডি। যেটা আমরা এতক্ষণ পড়লাম সেই সুন্দর লাইনটাই এখানে দেওয়া আছে। সো আমার মনে হয় সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কারো কোনো প্রবলেম থাকবে না, কারণ আমি এটাকে সুন্দরভাবে পুরোটা ব্রিফ করেছি। এবং তারপরেও যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট 1 মিনিটের মধ্যে তোমরা কমেন্টে টাইপ করে আমাকে প্রশ্নটা করো, ঠিক আছে? আমি এখন মাইকটা অন করব না, কারণ প্রায় তোমরা 120 জনের উপরে আছো, প্রত্যেকে কথা বললে অনেক নয়েজ সৃষ্টি হয়ে যাবে। তো তোমাদের 1 মিনিট সময়। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হার্ডওয়্যার বা সফটওয়্যারের কোনো কোয়েশ্চেন, দেন প্লিজ আস্ক মি, প্লিজ। যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। নুসরাত ইমা। নুসরাত ইমা। এমডি সাইফাল হক। এমডি সাইফাল হক, জি বলেন। মিস মিস আগের বারে ইউএসবি নিয়ে একটা কনফিউশন হয়েছিল। আচ্ছা বলো। উত্তরপত্রে ইউনিভার্সাল সিরিয়াল বোর্ড লেখা ছিল। ইউএসবি? ইয়েস। আচ্ছা, ইউএসবির ফুল ফর্ম নিয়ে, তাই তো? ইয়েস মিস। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। আগের বছর বোর্ড দেওয়া হয়েছিল। ইউনিভার্সিটি সিরিয়াল বাস। ওকে, তোমাদের ইউনিভার্সাল ঠিক আছে বাবা, তোমার তোমার প্রশ্নের উত্তর আমি বুঝেছি, দিয়েছি। ইউনিভার্সাল সিরিয়াল বাস এটাই হচ্ছে সঠিক উত্তর। কোথাও যদি ভুল থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের কারিকুলাম টিমের সাথে যোগাযোগ করে সেটা জানাবে, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্ন। সাকনিক পল। সাকনিক পল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু আমাদের একবার মক টেস্ট দিয়েছিলাম ওটাতে নেটওয়ার্ক সফটওয়্যার দেখাচ্ছিল। আরেকবার বলো। ম্যাডাম মাইক্রোসফট ওয়ার্ড হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু মক টেস্ট দিয়েছিলাম আমি একবার, এখানে নেটওয়ার্ক সফটওয়্যার দেখাচ্ছিল। এখন আমার পরীক্ষার মধ্যে কোনটা দিব? মাইক্রোসফট ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কারণ এখানে হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট লেখা হয়, এডিট করা যায়, সেভ করা যায়, এবং এটা সরাসরি ইউজাররা হচ্ছে ইউজ করে। সো এটা অ্যাপ্লিকেশন জি ম্যাডাম। সফটওয়্যার বাবা। মানে আমার কোশ্চেনটা এটা না, মানে আমার মক টেস্টে হলো গিয়ে নেটওয়ার্ক সফটওয়্যার আসছে এটা। তোমার যখন তুমি মক টেস্ট দিয়েছো তোমার অপশনে অবশ্যই অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকার কথা, তুমি আরেকবার দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবে, ঠিক আছে? ম্যাডাম আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু ম্যাডাম আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কিন্তু এটা মানে রং দেখাচ্ছিল। ম্যাম মিস জি ম্যাম আমার সাথে এরকমটা হয়েছে।
আমাদের এক্সাম আমার সাথেও একই জিনিসই হয়েছে। ওটা ওখানে ভুল হয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের যাদের এই আমার সাথে ধরনের হয়েছে। প্রবলেম ফেস হচ্ছে তারা কাইন্ডলি তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি আমাদের যারা প্রতিনিধি আছে তারা অ্যাক্টিভ থাকে, তাদেরকে বলবে, তারা এই বিষয়টা লুক আফটার করবে। আপাতত আমি এই বিষয়ে তোমাদেরকে কোনো হেল্প করতে পারছি না। তোমরা যদি বই রিলেটেড বা কোনো টপিক রিলেটেড কিছু থাকে বুঝোনি, সেটা আমাকে কোয়েশ্চেন করো, ঠিক আছে? ওই টাইপের কোশ্চেন করার দরকার নাই, তুমি এখান থেকে বলো তুমি কি বুঝো নাই, কি বলতেছি তোমাকে। কাউম, জি আপনি শুনতেছেন? আপনার প্রশ্ন থাকলে বলুন। এক্সাম কবে হবে আর কোন জায়গায় এটা লিঙ্কটা দেওয়া হবে? আবার কালকে সকাল সকালে উঠতে হবে। আচ্ছা, Sir, মেহেদী ভাইয়া, জি আমরা পরেরটা শুরু করি, অনেকটা টাইম Excuse হয়ে me. গিয়েছে। আচ্ছা। আমরা Excuse me, পরের Tom. টপিক শুরু করি। কখন ক্লাস যাদের শেষ এখন হবে? কোনো কোয়েশ্চেন আছে, তার উপলব্ধি কি? যাদের হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে, তারা কমেন্টে আমাকে লিখে জানান। ওকে, তো কম্পিউটার নেটওয়ার্ক পড়বো আমরা এখন। কম্পিউটার নেটওয়ার্কটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা তোমরা সবাই নিশ্চয়ই পড়েছো, যাদের আছে, যারা হচ্ছে ক্লাস 4-5-এ আছো তারা বিশেষ করে, এবং তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথমেই আমরা কম্পিউটার নেটওয়ার্কটা কি এই জিনিসটা বুঝি। ধরো তোমার বাসায় একটা কম্পিউটার আছে, তোমার ফ্রেন্ডের বাসায় একটা ল্যাপটপ আছে, আই মিন তোমার বাসায় পিসি আছে, তোমার ফ্রেন্ডের বাসায় ল্যাপটপ আছে, এবং ধরো তোমার একটা কাজিন যে তোমারই বয়সী, তার বাসায় একটা ফোন আছে। এখন তোমরা কি করবে? তোমরা চাচ্ছ যে তিনজনের সাথে যোগাযোগ করবে। তো তোমরা তখন কি করবে বলো তো? একটা ইন্টারনেট সংযোগ দিবে তোমরা, একটা ইন্টারনেটের মাধ্যমে। তো কোনো একটা মাধ্যম, বা সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে মেসেঞ্জার, হতে পারে সেটা তোমাদের কি বলে সেটাকে, টুইটার, বা হতে পারে লিঙ্কডইন, যেটাই হোক না কেন, তোমাদের একটা মাধ্যম ইউজ করে কি করতে হবে? কমিউনিকেট করতে হবে, তাই না? তার মানে তোমরা কি করলে? ফার্স্টে একটা নেটওয়ার্ক করলে। সেই নেটওয়ার্কটা ক্রিয়েট করে তোমরা ইন্টারনেটের সংযোগের মাধ্যমে সরাসরি একজনের সাথে আরেকজন কি করতে পারলে? কমিউনিকেট করতে পারলে, অনেক ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় জিনিসগুলো আদান প্রদান করতে পারলে। তারপর ধরো তোমরা একসাথে ছবি তুললে, সেটা তোমরা শেয়ার করতে পারলে। এবং এই জিনিসগুলো আমরা যেভাবে করে থাকি সেটাই হচ্ছে মেইনলি কম্পিউটার নেটওয়ার্ক। এই কথাগুলোই তোমার মিস মাত্র যেটা বললো, এই কথাগুলোই এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে। তুমি এটা পড়লে বুঝতে পারবে যে আসলে কম্পিউটার নেটওয়ার্কটা কি। যেমন দেখো, এখানে আছে একটা সার্ভার। সার্ভারটা কি? সেটা হচ্ছে মেইন একটা পয়েন্ট, এবং এটার সাথে যুক্ত আছে কয়েক ধরনের ডিভাইস। তুমি দেখতে পাচ্ছ কয়েক ধরনের ডিভাইস, 2 বা ততোধিক ডিভাইস, যেগুলো একটার সাথে আরেকটা আন্তঃসংযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে যুক্ত থাকে। ঠিক আছে? তার মানে মানে কি? তারা অন্তর্বর্তী কোনো একটা সংযোগের মধ্যে দিয়ে যুক্ত থাকে। বুঝতে পেরেছো? এবং তার মাধ্যমে তারা কি করে বলো? তথ্য আদান প্রদান করে, বিভিন্ন রিসোর্সে শেয়ার করে, এবং একাধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য তার বা তার বিহীন সংযোগ প্রদান করে। তার বিহীন বলতে আমরা কিন্তু কোনো তার দেখি না। তুমি যে এখান থেকে বসে আমেরিকাতে একটা মেসেজ পাঠাও তোমার মামাকে বা তোমার কাজিনকে বা তোমার বাবাকে, তখন কি তোমরা ফোন ইউজ করো? যে ফোনের সাথে কি একটা তার ইউজ করো না তো, তাই না? তো সেটা কি তার বিহীন একটা ব্যবস্থা হয়। ঠিক আছে? সেটাকে হচ্ছে তোমার আমরা রেডিও ওয়েভ ব্যবস্থা বা মাইক্রোওয়েভ ব্যবস্থা বা কমিউনিকেশন স্যাটেলাইটের ব্যবহারে ওই জিনিসটা হচ্ছে আমরা করে থাকি। ঠিক আছে? মনে থাকবে। কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট। কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে বড় উদাহরণ কি? ইন্টারনেট। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, দেখো। তারপরে আছে কি, যে কম্পিউটার শেয়ারিং সুবিধা দিতে পারে তাকেই কি বলে? সার্ভার বলে। আই মিন যে তোমাকে
একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের তথ্য আদান প্রদানের একটা সুবিধা দিবে, সুযোগ দিবে, সেটাই হচ্ছে সার্ভার কম্পিউটার। সার্ভার সবসময় শেয়ারিং করতে দেয় এবং কোনো কোনো জায়গায় এই সুবিধাটা কি শুধুমাত্র একটা দুইটার মধ্যে স্থায়িত্ব থাকে না, অনেক বিশাল একটা কমিউনিকেশন হয়ে যায়, দুই তিনটা চারটার মধ্যেও হয়, ঠিক আছে, একের অধিক। তো অন্যদিকে নেটওয়ার্ক বা কম্পিউটার গুলো শুধুমাত্র শেয়ারিং সুবিধা দেয়, কিন্তু কোনো শেয়ারিং সুবিধা দিতে শেয়ারিং সুবিধা নেয় কিন্তু কোনো শেয়ারিং সুবিধা দিতে পারে না। সেটা কি বলো, ওয়ার্ক স্টেশন বা নোড, বা সেটাকে আমরা বলি হচ্ছে হোস্ট। তাহলে যে কম্পিউটার গুলো শেয়ারিং সুবিধা নেয় কিন্তু শেয়ারিং সুবিধা কি করতে পারে না বলতো, নিতে পারে না, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা আমরা বলি হচ্ছে ওয়ার্ক স্টেশন বা নোড, অথবা আরেকটা নাম বলি হোস্ট। কম্পিউটার নেটওয়ার্কের কিছু উদাহরণ দেখো, যেমন বাড়ির নেটওয়ার্ক, মানে তোমরা বাসায় যে নেটওয়ার্কটা ইউজ করো, কম্পিউটার নেটওয়ার্ক এবং তোমার ভাই বা বোনের কম্পিউটার যদি একে অপরের সাথে সংযুক্ত করো, তোমরা বিভিন্ন ফাইল শেয়ার করো, ছবি শেয়ার করো, তথ্য আদান প্রদান করো, সেই ক্ষেত্রে সেটা হবে তোমার বাড়ির নেটওয়ার্ক, ঠিক আছে, তোমরা বাসার মধ্যে যেটা করো। অথবা স্কুল বা অফিসে যেটা হয়, একসাথে অনেকগুলা মনিটর যুক্ত থাকে, বা একটা ওয়াইফাই দিয়ে ধরো যে অনেকগুলো ফোন কানেক্টেড আছে, এই ধরনের যে নেটওয়ার্ক গুলো, এটা হচ্ছে স্কুল বা অফিসে দেখা যায়। কম্পিউটার নেটওয়ার্কের উপকারিতাটা কি বলতো, আমরা বিভিন্ন ফাইল শেয়ার করতে পারি, প্রিন্টার শেয়ারিং করতে পারি, ইন্টারনেট শেয়ার করতে পারি, দ্রুত একটা যোগাযোগের ব্যবস্থা আমরা করতে পারি। কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে, খুব সহজভাবে। কম্পিউটার কি করে বলতো, একজন ব্যবহারকারী যখন একটা তথ্য দেয়, সেই তথ্যটা বা সেই ওয়েবসাইটে প্রবেশ করতে চায়, তখন সে কম্পিউটারকে অনুরোধ করে বা একটা ডিভাইসকে রিকোয়েস্ট করে যে তুমি এখন ICTolympiadbangladesh.com এখানে যাও, এটার জন্য একটা কমান্ড দেয়। তারপরে সে কি করে দেখো, 2 নম্বরে এই অনুরোধ কি করে, এই অনুরোধ ডেটা প্যাকেটের মাধ্যমে সংশ্লিষ্ট রাউটার বা ইন্টারনেট ডিভাইসের মাধ্যমে তার সার্ভারে বা গন্তব্যে পৌঁছে যায়। এখন এই লাইনটার মানে কি বলতো, এই লাইনটার মানে হচ্ছে আমরা কি তথ্য একদম একটা প্যাকেটে করে তাকে হচ্ছে কোনো একটা রিক্সায় উঠিয়ে দিয়ে বা ভ্যানে উঠিয়ে দিয়ে পাঠিয়ে দেই, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম মোটেও না। যখন আমরা অনেকগুলো তথ্য একসাথে পাঠাতে চাই, তখন কম্পিউটারের যে সিস্টেম আছে, সেই সিস্টেম কি করে, ছোট 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 করে ওকে ডেটা প্যাকেটে রূপান্তর করে এবং সেটাকে সংশ্লিষ্ট একটা চ্যানেল বা একটা মাধ্যমের মাধ্যমে তাকে নেটওয়ার্ক গুলোকে সে কি করে গন্তব্যে পৌঁছে দেয়। তার মানে তুমি যখন লিখলে যে মিস আমি আজকে স্কুলে আসবো না, এই কথাটাকে সুন্দরভাবে সে একটার পর একটা ডেটাকে সুন্দরভাবে রাউটারের মাধ্যমে বা একটা চ্যানেলের মাধ্যমে তোমার মিসের কম্পিউটারে বা মিসের ফোনে পাঠিয়ে দেয়। সার্ভার থেকে তথ্য পাওয়ার পরে প্যাকেটগুলো পুনরায় ব্যবহারকারী বা তোমার মিসের কথা মাত্র যে বললাম তার ডিভাইসে তখন সেটা চলে যায় এবং ফলাফল হিসেবে সে তখন ওই তথ্যটা, ওই যে আমরা লিখলাম একটা লাইন যে আমি আজকে আসবো না, ব্যবহারকারী তার কম্পিউটারে সেই ফলাফলটা বা সেই ওয়েবসাইটটা দেখতে পায়। মানে হচ্ছে তুমি যদি একটা মেসেজ দাও তো মেসেজ দেখলো, অথবা তুমি যদি একটা ওয়েবসাইট সার্চ করো যেমন ICTolympiadbangladesh.com, তখন আমার কাছে চলে আসলো ICT অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট, ঠিক আছে, যেমনটা এই যে আমি একটু আগে দেখছিলাম, আমি এটা লিখলাম আইসিটি অলিম্পিয়াড, সরি, লিখি হচ্ছে ICT অলিম্পিয়াড বাংলাদেশ, চলে আসছে, এই তো চলে আসছে, দেখছো। তো ICT অলিম্পিয়াডের হোমে যদি আমি যাই, সেক্ষেত্রে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখান থেকে সার্চ করলাম, এই যে এই ওয়েব পোর্টালটা আমরা নিয়ে সার্চ করেই যখন হচ্ছে দেখলাম, আমাদের কাছে অনেক আউটপুট চলে আসছে, এই যে দেখো, ঠিক আছে। চলো ক্লাসে চলে যাই আবার। তারপর কি বললো, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ।
এবার আসো অনেক ইন্টারেস্টিং একটা টপিক, এটা তো খুবই ফেভারিট আমার, তো তোমাদেরও অনেক বেশি ফেভারিট হয়ে যাবে আশা করছি আজকের পরে। তো প্রথম যেই নেটওয়ার্কটা সেটা হচ্ছে ল্যান। এটার নাম হচ্ছে কি? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা না অনেক ছোট্ট একটা নেটওয়ার্ক বা অনেক ছোট্ট একটা এলাকার মধ্যে কয়েকটা ডিভাইস নিয়ে হচ্ছে এই নেটওয়ার্কটা গড়ে ওঠে, ঠিক আছে? যেমন ধরো একটা অফিসে বা ধরো একটা বাড়িতে 3, 4, 5, 6টা ল্যাপটপ বা কম্পিউটার বা ফোন থাকবে, মানে যে কোনো ডিভাইস আর কি যুক্ত থাকবে, একটা ইন্টারনেট কানেকশন থাকবে এবং একটা কি থাকবে বলতো, এই যে ইন্টারনেটটা পাস হবে এটার একটা মাধ্যম থাকবে, সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে দেখো এতটুকু, ল্যানের ফুল মিনিংটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কোথায় বেশি ইউজ করা হয় এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে আমরা বুঝতে পারছি বৃহত্তর বা অনেক বড় জায়গা জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হয় সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা দেশ বা মহাদেশের মধ্যে যেটা হয়ে থাকে সেই নেটওয়ার্ক। এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা যদি আমরা একটু পড়ি, 3 নম্বরে যেটা আছে, এটা একটা শহর কেন্দ্রিক হয়ে থাকে বা একটা মেট্রোপলিটন এলাকার মধ্যে একটা বিস্তৃত একটা নেটওয়ার্ক, সেটাকে আমরা বলি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা আমরা সবাই মোটামুটি খুব একটা বেশি অপরিচিত আছে এরকম কেউ নাই, সবাই কম বেশি ইউজ করি। তোমাদের কি মনে আছে আমরা ব্লুটুথ সংযোগ করি? ব্লুটুথ সংযোগ করে এখন আমরা কি করি বলতো, সবচেয়ে বেশি আমরা হচ্ছে মাউসটাকে কানেক্ট করি বা তোমার ইয়ারবাডস, ইয়ারপডস বা হচ্ছে নেক ব্যান্ড, এই জিনিসগুলো কানেক্ট করি। আবার কি হয় জানো, একটা ফোন থেকে আরেকটা ফোনে ফাইল ট্রান্সফারের সময় বা তথ্য ট্রান্সফারের সময়, একটা ফোন থেকে একটা ডিভাইসে তথ্য ট্রান্সফারের সময় আমরা কিন্তু এই ছোট ছোট নেটওয়ার্ক গুলো কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে? তো দেখো কত সোজা ছিল এই যে নেটওয়ার্ক টপিকটা, খুবই মজার ছিল এবং আই গেস তোমাদের সবার এই সেগমেন্টে প্রস্তুতি খুব ভালো হবে। এই সেগমেন্টটা অনেক মজার, অনেক ছোট। তো কম্পিউটার নেটওয়ার্ক আমরা শেষ করে ফেললাম, আমরা এবার হচ্ছে মুভ করব প্রোগ্রামিং ডেটাবেসের উপর, ঠিক আছে? আমরা প্রোগ্রামিং ডেটাবেসটা শুরু করব। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা রিলেটেড, তোমরা আমাকে হচ্ছে মেসেজে চ্যাট বক্সে দিতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর আমি একটু মেহেদি ভাইয়াকে বলতে চাচ্ছি যে যদি আমি কোনো কোয়েশ্চেন চ্যাট বক্স থেকে মিস করে যাই, কাইন্ডলি আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিবেন। আচ্ছা। ওকে, দেখো আমরা এই বইটাকে খুব দ্রুত দ্রুত করে একটু আমরা রিভাইজ করে ফেলবো। আমি জানি তোমরা অনেকেই এখানে খুব এক্সপার্ট, তোমরা অনেকেই এর থেকে বেশি জানো, বাট তোমাদের বন্ধুরা আছে অনেকে এর মধ্যে জিনিসগুলো খুব ছোট ছোট টার্ম গুলো নতুন ভাবে শিখছে, তাদের জন্য আমি একটু আবার রিকভার করার ট্রাই করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বলো তো বাবা? আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ফার্স্টে তোমাদেরকে বলি, ঠিক আছে? ধরো তুমি কথা বলছো কি ভাষায়? বাংলা ভাষায়, তাই না? বা যারা হচ্ছে দেশের বাইরে থাকে বা ইংল্যান্ডে থাকে ধরো, তারা ইংরেজি ভাষাটাকে তাদের মাতৃভাষা হিসেবে জানে, তারা সেই ভাষাতেই কথা বলে। বা ধরো আমেরিকাতে যে একটা বাচ্চা বড় হয়েছে ছোট থেকে, সে হচ্ছে সেটাকেই সে মাতৃভাষা হিসেবে জানে। তো এরকম ভাবে প্রত্যেকটা দেশের একটা করে আলাদা আলাদা মাতৃভাষা আছে, যেই ভাষাতে আমরা ছোটবেলা থেকে কথা শিখি। কিন্তু আমাদের কম্পিউটার বা আমাদের যে সিস্টেম গুলো আছে, ল্যাপটপ বলো, পিসি বলো বা মোবাইল বলো, এই ওরা কি এই ডিভাইস গুলো কি আমাদের বাংলা ভাষাটা বোঝে বা আমাদের ইংলিশ ভাষাটা বোঝে? বোঝে না, তাই না? কারণ তারা হচ্ছে মেশিন, তাদের জন্য একটা মেশিন ল্যাঙ্গুয়েজ অবশ্যই আছে এবং সেখানেই চলে আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা
প্রোগ্রামিং করি যেই ভাষাতে সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলি, কম্পিউটারকে আমাদের মনের ভাষাটাকে উপস্থাপন করি এবং সেটাই আমরা হচ্ছে প্রোগ্রামিং ভাষা বলি। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম তোমরা এখানে সেই কথাগুলোই দেখতে পাবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক ধরনের ভাষা যা দিয়ে কম্পিউটারকে বলি কি কাজ করতে হবে, যেমন আমরা বাংলায় কথা বলি তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটার সে হচ্ছে আমাদের কমান্ড গুলো বুঝতে পারে। দেখো এই সেম কথাগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো মানুষ এবং কম্পিউটারের যোগাযোগের একটি মাধ্যম। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এটি দিয়ে আমরা কম্পিউটারকে কি করতে হবে সেটা বলি, ধরো হিসাব করতে হবে, তার সংরক্ষণ করতে হবে, ছবি দেখাতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে। যেমন এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়েছে রান্নার রেসিপির মতো করে। রান্নার রেসিপিতে ধাপে ধাপে লেখা থাকে কি উপকরণ লাগবে, কখন কি দিতে হবে, তাই না? আমরা যখন রান্না করে তখন তো একটা রেসিপি ধরে ধরে রান্না করে, তাই না? তো ধরো যে তোমার আম্মু আজকে আলু ভাজি রান্না করছে, তো সে ফার্স্টে কি করবে, আলু নেবে, তারপর হচ্ছে কিছু মশলাপাতি নিবে, তারপরে হচ্ছে সে ওইভাবে একটার পর একটা দিয়ে দিয়ে নির্দেশনা অনুযায়ী সে রান্নাটা কমপ্লিট করবে। ঠিক সেই রকমই রান্নার মতো করে আমরা একটার পর একটা নির্দেশ দিয়ে দিয়ে সেই রেসিপিটার মতো করে একটা ভাষাকে রিপ্রেজেন্ট করি কম্পিউটারের বোঝার বা বোধগম্য হবে এরকম একটা ওয়েতে। ঠিক আছে, তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা কোড বলে থাকি। তোমরা অনেকেই আছো এখানে অনেক ভালো ভালো প্রোগ্রাম করো, তো কে কে অনেক ভালো ভালো প্রোগ্রাম করো বলো তো? প্রোগ্রাম বা কোড করতে পারো কে কে আমাকে জানায় দাও, ঠিক আছে। আমি হচ্ছে পরের স্লাইডে যাচ্ছি। কম্পাইলার বা ইন্টারপ্রেট করা, এটা হচ্ছে অনুবাদক বলা যায়, ঠিক আছে। অনুবাদ করে কিভাবে বলো তো? একটা কোডকে কম্পিউটারের ভাষায় অনুবাদ করে দেওয়া, ঠিক আছে। কম্পিউটারের কাজ, অনুবাদের পরে কম্পিউটার সেই নির্দেশ অনুযায়ী কাজ করে বা মনিটরে ফলাফলটাকে প্রদর্শন করে। ধরো যে যদি আমরা একটা প্রোগ্রাম লিখতে চাই কম্পিউটারে, আমরা লিখবো যে ছোট্ট করে হ্যালো বন্ধুরা বা হ্যালো ওয়ার্ল্ড, তখন সেটাকে আমরা কি করি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইউজ করে যখন আমরা হচ্ছে ইনপুট দিই তখন এরকম ভাবে হ্যালো ওয়ার্ল্ড হিসেবে একটা আউটপুট আমাদের ব্রাউজারে আমরা দেখতে পারি। ওকে, তারপরে আসো আমরা তো পড়লাম কোড লেখা, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো এর রেজাল্টও দেখলাম। তো আরো সহজ করে এখানে এই জিনিসগুলো নিয়ে ছোট্ট একটা তোমাদেরকে গল্প আকারে লেখা আছে, তোমরা এই লেখাটাও পড়লে দেখবে যে আমি যে কথাগুলো বললাম তার সাথে মিলে গেছে। তারপরে আমরা দেখি প্রোগ্রামিং ভাষার মৌলিক ধারণা। প্রোগ্রামিং ভাষার মৌলিক ধারণা বলতে প্রোগ্রামিংটা হচ্ছে কম্পিউটারের ভাষা, যেটায় সে কথা বলে বা আমাদের কথা বোঝে। আমরা এই ভাষা দিয়ে কম্পিউটারকে যেই নির্দেশনা দিব সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে। প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের বিশেষ ভাষা যেটা কিনা কখন কি করবে বলে দিবে, সেই একই কথা। তো প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, প্রথমে আছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ভাষা যা কিনা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে কাজ করে। এখানে মেশিন কোড বা অ্যাসেম্বলি কোড, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কোড লেখা থাকে যা দ্রুত কি হয়, দ্রুত চলে এবং মেমোরিও কম ব্যবহার হয়। আচ্ছা, আমি একটু এর মাঝখানে বলতে চাচ্ছি যারা ক্লাস 1 থেকে 3 আছো, এখন এর বইটা কিন্তু তোমাদের জন্য না। তোমাদের যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তোমরা লিভ নিতে পারো। আর যারা ক্লাস 4-5 আছো, হ্যাঁ 4-5 আছো, তাদের জন্য আমরা কিন্তু এই বইটা এখন রিক্যাপ করছি, ঠিক আছে।
এই ভাষাটা কি বলতো, মানুষের জন্য কঠিন কিন্তু কম্পিউটার খুব সহজে বুঝে। আর আমরা সবাই জানি 0 এবং 1 দিয়ে মেশিন ল্যাঙ্গুয়েজটা লেখা হয়। 0 এবং 1 ছাড়া মেশিন কোনো কথা বা কোনো ভাষা বুঝে না। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা কি করতে পারি দেখো তো, এই যে দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজটা শুরুর দিকে আমরা এই ভাষাটাকে হচ্ছে খুব ইউজ করতাম একে কম্পিউটার রান করার জন্য বা কম্পাইলার বা ইন্টারপ্রেটার করার জন্য, মানে হচ্ছে তোমার ভাষাটাকে, প্রোগ্রামিং ভাষাটাকেও রূপান্তর করে ফেলা, ঠিক আছে? আমরা ব্যবহার করতাম এটা অনেক বেশি। এবার আসো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা খুব বেশি ইউজ করা হয়। খুব বেশি কেন ইউজ করা হয়? কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এমন একটা ভাষা যা মানুষের জন্য খুব সহজে বুঝতে আর লিখতেও সুবিধা। যেমন হাই বা উঁচু, এটা হচ্ছে উঁচু বা উচ্চ যেটাই বলি না কেন, এটা হচ্ছে মানুষের ভাষার খুবই কাছাকাছি, হ্যাঁ, তারা বুঝতে পারে। এই ভাষাটা অনেকটা মানুষের মতো করে তৈরি হয়। এই ভাষার লেখা আর পড়া খুবই সহজ, সরাসরি বুঝতে পারি বা অনুবাদ করে বুঝতে পারি। যেমন ধরো পাইথন বা জাভা, পাইথন বা জাভা এই দুইটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা কিন্তু হার্ডওয়্যার নির্ভর না। একে কম্পিউটার রান করার জন্য কম্পাইলার বা ইন্টারপ্রেটার এর কম্পাইলার বা ইন্টারপ্রেটারের হচ্ছে সাহায্য নেয়, ঠিক আছে? তারপর আসে ডেটাবেস। ডেটাবেসটা কি? ডেটাবেস হচ্ছে এক ধরনের বিশাল আলমারি। যেমন তুমি তোমার আলমারিতে অনেক জামা কাপড়, অনেক কিছু রাখতে পারো, ব্যাগ রাখতে পারো, শুজ রাখতে পারো, তাই না? ঠিক সেম ভাবে ডেটাবেসও সেম, তোমার যে তথ্যগুলা আছে সেই তথ্যগুলাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে। তোমার স্কুলের ছাত্রছাত্রীদের নাম, রোল, ঠিকানা, এগুলো সবই একটি খাতায় লিখে রাখে। সেই খাতাটি হচ্ছে কি কম্পিউটারের মতো, এবং কম্পিউটারে যে ডেটাবেস থাকে সেই ডেটাবেসের মতো সংরক্ষণ করে রাখে। তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তোমার স্কুলের ডেটাবেসটা এরকম হয় যে একজনের দুই তিনজনের নাম থাকে, দুই তিনজন না, অনেক অনেক স্টুডেন্ট থাকে যেহেতু, তাদের রোল থাকে, জন্ম তারিখ থাকে, ফোন নাম্বার থাকে, তাই না? এই যে এরা এইভাবে করে যে তথ্যগুলো সংরক্ষণ করে রাখে, এটাই হচ্ছে ডেটাবেস। এভাবে তুমি অনেক অনেক ডেটাবেস সংরক্ষণ রাখতে পারবা, ঠিক আছে? 2 নম্বরে একটা ডেটাবেস দিয়েছে, দেখেছো? 2 স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের একটা ডেটাবেস, কে কে কোন তারিখে উপস্থিত ছিল আর কে কোন তারিখে অনুপস্থিত ছিল, এটার একটা ডেটাবেস দেখতে পাচ্ছো? ওকে। তারপরে কি বলছে যে এভাবে একজন শিক্ষক সহজে বুঝতে পারে যে কে উপস্থিত ছিল কে অনুপস্থিত ছিল। তো ঠিক সেম ভাবে এভাবে যদি আমরা গুছিয়ে রাখি ডেটাবেস, তাহলে আমরা খুব সহজেই আহ কোনো একটা তথ্য খুব সহজে পেতে পারি। ডেটাবেজের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? ডেটাবেজের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে কোনো একটা তথ্যকে সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবস্থাপন করে রাখা বা গুছিয়ে রাখা, অ্যাপ্লিকেশন, এটা যথাযথ অ্যাপ্লিকেশন করা, সমন্বয় ও শেয়ারিং, দ্রুত এক্সেস ও পুনরুদ্ধার। পুনরুদ্ধার মানে তোমার যে ডাটাটা দরকার, তুমি ধরো তোমার মেইন যে স্টোরেজ সেখানে তুমি স্টোর করে রেখেছো, বাট সেকেন্ডারি স্টোরেজ থেকে তুমি হচ্ছে ডিলিট করে দিয়েছিলে, তারপরেও তুমি যে কিন্তু সেটা পুনরুদ্ধার করতে পারবে। তো দক্ষ ব্যবহার বলতে বুঝিয়েছে তুমি এই ডেটাবেস ব্যবহার করে খুবই পারদর্শিতার সাথে একটি কাজ করতে পারবে, কারণ তুমি অলরেডি তোমার ডেটাবেসে সব ধরনের তথ্য সংরক্ষণ করে রেখেছো। তারপরে আসে কি পরিবর্তন করা। যখন তুমি তোমার ডেটাবেসটাকে সুন্দর করে গঠন করবে, তুমি চাইলেই ধরো যে একজনের নাম আছে, তার পাশে 1 তারিখের অ্যাটেন্ডেন্স আছে হচ্ছে অনুপস্থিত, কিন্তু সে সেদিন উপস্থিত ছিল, তুমি যে কি করতে পারবে, খুব সুন্দরভাবে তার নামটা অর্গানাইজ থাকবে, তুমি খুঁজে সেখানে যেয়ে পরিবর্তন করে উপস্থিত দিয়ে দিতে পারবে।
তারপরে আসে ডাটাবেজের লক্ষ্য। ডাটাবেজের লক্ষ্যটা কি? তথ্য সংরক্ষণ, সঠিক ব্যবস্থাপনা। এই যে আমরা যেটা মাত্রই পড়লাম, ঠিক সেম জিনিসগুলো আছে। তথ্যের দ্রুত অ্যাক্সেস, পুনরুদ্ধার, তথ্য নিরাপত্তা নিশ্চিত করা, তথ্য সমন্বয় ও শেয়ারিং। ডাটাবেজের উদ্দেশ্যগুলো কি কি? দ্রুত ও সঠিক তথ্য সরবরাহ করা, তথ্য হালনাগাদ বা ব্যবস্থাপনা, তথ্যের বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি করা, পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ করা। ঠিক আছে? সো তোমাদের প্রোগ্রামিং এবং ডেটাবেজ এই বইটাও খুবই সহজভাবে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করেছি আমি। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটাবেজের উপর, তোমরা চাইলে করতে পারো। মেহেদী ভাইয়া ওপেন করে দেন মাইকগুলো। মিস তো অনেক আগে ক্লাস শেষ। না বাবা, ক্লাস শেষ হয়নি। আমরা কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটাবেজ ক্লাস শেষ হইতো। ইয়েস মিস, 7:30 মেহেদী ভাইয়া আপনি হচ্ছে মিউট করে দিন। যাদের প্রশ্ন থাকবে তারা হচ্ছে আপনারা চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? ওকে। তারপরে আমরা আরেকটা টপিক আছে, এই টপিকটা পড়ে আজকের মতো ক্লাস শেষ করব। খুবই মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আজকের লাস্ট টপিক সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিং। যারা ক্লাস 1 থেকে 3 আছেন তাদেরকে বলবো আপনাদের যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে আপনারা লিভ নিতে পারেন। আদারওয়াইজ আপনারা আমাদের সাথে থাকতে পারেন। লাস্টের দিকে আপনাদের জন্য স্যার আরেকবার পুরো যে ড্যাশবোর্ডটা আছে আপনাদের ড্যাশবোর্ডটা দেখিয়ে দিবে, ঠিক আছে? ওকে। একজন আমি দেখতে পাচ্ছি নামটা হচ্ছে তাসফিন, লিখেছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? এটা তো অনেক আগেই আমরা পড়ে ফেলেছি। ওকে, ঠিক আছে। তোমার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেগুলো হচ্ছে ব্যবহারকারীরা সরাসরি নির্দিষ্ট কোনো কাজ করার জন্য ব্যবহার করে। যেমন এই যে আমরা একটু আগে পড়েছি মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? যেমন আমরা লেখালেখির জন্য হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, কোনো একটা হিসাব নিকাশ করার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করি, প্রেজেন্টেশন বানানোর জন্য বা ছবি আঁকা বা এডিট করা, এগুলোর জন্য আমরা কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইউজ করি। এগুলোই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? ওকে। তো মেসেজ অপশনটাকে কেউ মেসি করে দিবে না, সবার প্রশ্নের উত্তর দেওয়া হবে। কাইন্ডলি সবাই মেসেজ দেওয়া অফ করে দেন। ওকে, ঠিক আছে। এমএস অর্থ হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফটের শর্ট মিনিং হচ্ছে এমএস, ঠিক আছে? এমএস ওয়ার্ড কি সেটাও আমি বলেছি, লেখালেখি করার জন্য একটা সফটওয়্যার যেটা আমরা সবাই ইউজ করি। ওকে, ঠিক আছে। চলো এবার আমরা সাইবার সিকিউরিটি ও ক্লাউড কম্পিউটিং এই টপিকটা পড়ি, খুবই ইন্টারেস্টিং। সাইবার নিরাপত্তা এবং ক্লাউড কম্পিউটিং। সাইবার নিরাপত্তা কি? আমাদের বর্তমান বিশ্বে প্রতিনিয়ত কি হচ্ছে বলতো? তথ্য চুরি হয়ে যাচ্ছে, তাই না? কারো কারো আইডি হ্যাক হয়ে যায়, কারো কারো আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে অনেক ধরনের তথ্য কি হয়ে যায়, সেই তথ্যগুলো হচ্ছে লিক হয়ে যায়। মানুষ একজনের তথ্য আরেকজনকে দিয়ে দিতে পারে। এই জিনিসগুলো হচ্ছে তোমার আজকালকার দিনে খুব বেশি কি হয়ে গিয়েছে বলো? ব্যাপক আকারে ছড়িয়ে গিয়েছে। তো জীবনের যে কোনো ক্ষেত্রকে যদি আমরা আরো সুন্দর বা আরো সহজ করতে চাই, দক্ষভাবে পরিচালনা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের কি তথ্য প্রযুক্তি ইউজ তো করতেই হবে, কিন্তু এটাকেও আলাদা করে একটা সুরক্ষার মাধ্যমে, এটাকে টেক কেয়ারের মাধ্যমে আমাদের এই দৈনন্দিন জীবনে
নিয়ে চলতে হয়, সেটাই মূলত আসলে সাইবার নিরাপত্তা। তথ্য প্রযুক্তির নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই আমরা আজকাল যুক্ত থাকি, সুতরাং এই নেটওয়ার্কটাকে কি করতে হবে বলতো, খুবই নিরাপদ এবং গোপন রাখতে হবে। সেই গোপন রাখার যেই মাধ্যমগুলো বা যে উপায়গুলো সেগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব একটি নিরাপত্তা ব্যবস্থা থাকে। কেউ যেন সেই নিরাপত্তার দেয়াল ভাঙতে না পারে সেই জন্য একটা করে সিস্টেমও থাকে। তারপরেও প্রায় সব সময় কিছু অসাধু মানুষ আছে যারা কি করে, অন্যের নেটওয়ার্কে প্রবেশ করে। এই পদ্ধতিকে বলা হয় কি বলো? হ্যাকিং। যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় হ্যাকার। তাদেরকে কি বলা হয়? হ্যাকার। সাইবার সিকিউরিটি বা তথ্য প্রযুক্তি সিকিউরিটি হলো কম্পিউটার সিস্টেমের তথ্য প্রকাশ, তথ্য চুরি, তাদের হার্ডওয়্যার বা সফটওয়্যারের ডেটার ক্ষতি করা থেকে রক্ষা করা। সেই সাথে তারা যে পরিষেবাগুলো গ্রহণ করে তার ব্যাঘাত বা ভুল নির্দেশনা থেকে কম্পিউটার সিস্টেম বা যে কোনো একটা নেটওয়ার্ক সিস্টেমকে রক্ষা করাই হচ্ছে সাইবার সিকিউরিটি, ঠিক আছে? সাইবার সিকিউরিটির কাজগুলো কি কি বলতো, তোমরা কেউ কি বলতে পারবে? তোমরা কমেন্টে কেউ কি এক দুইজন সাইবার সিকিউরিটির কাজগুলো বলতে পারবে? ওকে, সাইবার সিকিউরিটির কাজ হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, ভাইরাস থেকে রক্ষা করা, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা, অপরিচিতদের থেকে সাবধানে থাকা, ঠিক আছে? সাইবার অপরাধ কি? আসো এখন আমরা সাইবার অপরাধ কি জানি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ হয়, ধরো তুমি কাউকে একটি স্প্যাম মেইল করলে। যেমন স্প্যাম মেইল কি? স্প্যাম মেইল হলো অপ্রয়োজনীয়, ক্ষতিকর, উদ্দেশ্যমূলক, আপত্তিকর মেইল, যেটা কিনা একদমই অপরিচিত কাউকে দেওয়া উচিত না, এটা একটা অপরাধ। প্রতারণা, অর্থাৎ তুমি ভুল পরিচয়ে ভুল তথ্য দিয়ে সাধারণ একজন মানুষের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে তুমি তাকে প্রতারণা করছো, এটাও এক ধরনের অপরাধ। আপত্তিকর তথ্য, কোনো অসৎ উদ্দেশ্য মানে কি? তোমার যদি কোনো ভালো উদ্দেশ্য না থাকে সেটাই হচ্ছে অসৎ উদ্দেশ্য, একজনের ক্ষতি করা, বা তুমি বিভিন্ন ধরনের ধর্মীয় সংঘাত যেগুলো আছে, এক একজনের ধর্ম নিয়ে কটু কথা বলা বা হচ্ছে বাজে আচরণ করা, এগুলো করলেও কি হয় বলতো? তোমরা কেউ আমার সাথে হচ্ছে এঙ্গেজ নেই, আমি দেখতে পাচ্ছি। তোমরা কিন্তু চ্যাট বক্সে আমার সাথে রিপ্লাই করছো না। ওকে, তোমাদের কি বোরিং লাগছে? আমি কি পড়াবো না বলো তো? ওকে, দ্যাটস গ্রেট। তোমাদের প্রত্যেকের নাম দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আমি তোমাদের নামগুলো বলতে পারি। ওকে ওকে, তাহসান, পরান, রাফান, শাকনিক, ওকে, সাফওয়ান, ঠিক আছে, শ্রেষ্ঠজিৎ, রুজবা, নাজিব, আলিফ। ওয়াও, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, আমার সাথে তোমরা অনেকেই এঙ্গেজ আছো, ঠিক আছে? তো চলো আমরা পরে দেখি কি আছে। হুমকি প্রদর্শন, কাউকে যদি তুমি হুমকি দাও, হুমকি বলতে কি, যে তোকে আজকে আমি মারবো, তো তুই কেন এই কাজটা করলি, তোকে আজকে আমি এটা করব ওইটা করব, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু খারাপ কথা, বাজে কথা, তাই না? এগুলা কাউকে বলতে হয় না। এই কথাগুলো হচ্ছে হুমকি, এগুলো হচ্ছে তুমি যদি কাউকে মেইল করো বা মেসেজ করো, এই জিনিসগুলো কিন্তু তখন সাইবার বুলিং এর মধ্যে বা সাইবার অপরাধের মধ্যে পড়ে যায়। তারপর আছে সাইবার যুদ্ধ, যেটা কিনা একদল মানুষ কি করে বলতো, একদল গোষ্ঠী বা একদল মানুষ হয়ে তারা হচ্ছে পুরো একটা যুদ্ধের মতো অবস্থা করে ফেলে, যেখানে অনেক ধরনের বিরোধিতামূলক বা ভিন্ন মতামত, এখানে আসলে কটু কথা বলা হয়, বিভিন্ন মতামতের মানুষের বিভিন্ন ভাবে হেয় করা হয় বা ছোট করা হয়। এই জিনিসগুলো অনেক ধরনের প্রচলন ঘটতেছে আজকের দিনে। মেহেদী ভাইয়া, আমি আপনাকে বলবো একটু মেসেজ অপশনটা অফ করে দেওয়ার জন্য, ঠিক আছে?
তারপর হচ্ছে ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো এমন একটি ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে প্রবেশ করে এবং মোবাইলের যে তথ্য আছে সেই তথ্যগুলোকে ক্ষতি করে। ঠিক আছে? ম্যালওয়্যারের দেখো বিভিন্ন প্রকারভেদ আছে: ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, র্যানসমওয়্যার। এই তো অনেক কম আছে তোমাদের এখানে। জাস্ট এই কয়েকটা পড়লেই তোমরা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে? ওকে, উদাহরণ কি দেওয়া আছে? র্যানসমওয়্যার এমন এক ধরনের চোরের মতো যে তোমার খাতা লক করে রাখে এবং চকলেট চায় সেটা ফেরত দিতে। ঠিক আছে? ম্যালওয়্যার থেকে সুরক্ষা: অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট, অজানা লিঙ্ক বা ফাইল থেকে সতর্ক থাকা। অ্যান্টিভাইরাস নামিয়ে রাখলে ম্যালওয়্যার থেকে আমরা মুক্ত পেতে পারি, সফটওয়্যার আপডেট দিলে সেটা মুক্তি পেতে পারি এবং অজানা লিঙ্ক বা ফাইল থেকে আমরা সতর্ক থাকতে পারি। সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় কি কি? শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া। শক্তিশালী পাসওয়ার্ডটা কিভাবে হয়? বড় হাতের, ছোট হাতের, সংখ্যা এবং বিভিন্ন চিহ্নের মাধ্যমে একটা পাসওয়ার্ড দেওয়া মানে শক্তিশালী পাসওয়ার্ড দেওয়া। ডি ফ্যাক্টর বলতে বোঝায় টু ফ্যাক্টর ভেরিফিকেশন নামক আমরা যে অপশনটা আজকাল ইউজ করি সেটা। সফটওয়্যার আপডেট আমরা প্রতিনিয়তই অ্যান্টিভাইরাসের মাধ্যমে বা মোবাইলে যে সফটওয়্যার গুলো থাকে অ্যান্টিভাইরাসের সেগুলোর মাধ্যমে আমরা আপডেট দিতে পারি বা তোমার অ্যান্টিভাইরাসের যে বিভিন্ন বুস্টিং যে জিনিসগুলো আছে এগুলো দিতে পারি, তাহলে আমাদের সফটওয়্যার গুলো আপডেটেড থাকবে। ফিশিং মেল কি? অপরিচিত মেল বা লিঙ্ক যেগুলো খুবই সন্দেহজনক, ওগুলাতে আমরা কখনোই ক্লিক করব না। ব্যক্তিগত তথ্য কারোর সাথে শেয়ার করব না, ব্যক্তিগত পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করব না। তারপর ধরো তোমার যে কোনো অ্যাকাউন্টের তথ্য কারোর সাথে শেয়ার করবে না। সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করা, সেটা পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় তুমি কি করবে? ভিপিএন ব্যবহার করতে পারো, যেটা কিনা তোমাকে মানে তোমার তথ্যগুলোকে তোমার ডিভাইসে সুরক্ষিত রাখতে পারে। আর রক্ষণাবেক্ষণ করার মধ্যে বলেছে এই যে ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস যে সফটওয়্যার গুলো আছে এগুলাকে চালু রাখতে পারো। ডেটা ব্যাকআপ কি? গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমরা নিয়মিত ব্যবহার করি সেগুলোকে ব্যাকআপ হিসেবে রাখতে পারি, কোন একটা ডিভাইসে স্টোর করতে পারি, এবং এটাই ব্যাকআপ বা কি বলতো, ডেটা ব্যাকআপ। ওকে, ঠিক আছে, চলো পরেরটা কি বলেছে? শিক্ষা ও সচেতনতা। সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন তথ্য বা প্রযুক্তি, বিশেষ করে যেগুলো তোমাকে অনেক বেশি সচেতন করবে, এই ধরনের সচেতনতা বা প্রশিক্ষণ তুমি প্রতিনিয়তই নিবে। ঠিক আছে? বিভিন্ন ধরনের তোমাকে ইনস্ট্রাকশন তোমার ইউটিউবেও দিবে মাঝে মাঝে। তোমার যদি কোনো প্রাইভেসি বা কোনো ধরনের সেটিংস এর প্রয়োজন হয়, তোমরা চাইলে ইউটিউব থেকে একটা সেটিংস দেখে কিন্তু তুমি কি করতে পারবে বলতো? সেই সেটিংসটা করে নিতে পারবে। মেহেদি ভাইয়া, আমি একটু অনুরোধ করব 1 মিনিটের জন্য সবার মাইকটা ওপেন করে দিয়ে 1-2টা প্রশ্ন নেওয়ার জন্য। যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। মিস আইসিটি বই কি কোথায় পাবো? আমার তাই সার্ভার এরর আসছে। ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি ক্লাস রিলেটেড প্রশ্ন আইসিটি করো। বইগুলি আমার প্রশ্ন রয়েছে। কখন শেষ হবে? ক্লাস শেষ হবে। ওকে, আমরা জাস্ট আর 2 মিনিট নিব, এর মধ্যে আশা করি এই ক্লাসটা আমার শেষ একটা হয়ে কোয়েশ্চেন যাবে। আছে। আইসিটি আইসিটি বইটা কোথায় পাবো আমরা? মিস আমার একটা কোয়েশ্চেন আছে। ওকে, আইসিটি বই ড্যাশবোর্ডে পাবে। মিস আইসিটি বইটা কোথায় পাবো? ঠিক আছে, ওকে। তো আমরা এই নিরাপত্তাগুলো দেখলাম, নিরাপত্তাগুলো দেখা হলো। এখন আসো আমরা পড়ি ডিজিটাল
ফুটপ্রিন্ট কি? ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে, ওকে সরি, ডিজিটাল ফুটপ্রিন্ট কি? ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে বোঝায় যখন অনলাইনে কোনো কাজ করো তখন একটা ডিভাইস অবশ্যই ইউজ করো, ঠিক আছে? সেই ডিভাইস গুলো কি করে, কাজগুলোকে ডিজিটাল রেকর্ড তৈরি করে কাজগুলো, সেটাই হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। সহজ কথায় হচ্ছে যে তুমি অনলাইনে যেই কাজগুলোই করো সেই কাজগুলোর একটা প্রতিফলন। তো অনলাইনে যা করো সবই রেকর্ড হয়, ব্যক্তিগত জীবন বা চাকরি বা বিভিন্ন ক্ষেত্রে এটা প্রভাব ফেলতে পারে। আচ্ছা, হ্যাকিং কি? হ্যাকিং কি বলতে পারবে কেউ? কেউ একজন কমেন্ট করে আমাকে বলো তো হ্যাকিংটা কি? কমেন্ট অপশনটা যদি অফ থাকে আমি বলবো এখন একটু অন করে দেওয়ার জন্য। ওকে, হ্যাকিং, একজন বলছে হ্যাকিং ইনফো অর, অনেকেই, হ্যাঁ তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, অনেকেই তোমরা কিন্তু সঠিক উত্তর দিচ্ছ। ইয়েস, তোমরা রাইট কাইন্ড অফ। আসো আমরা একটু এই ধারণাটা একটু নিয়ে নিই। সেটা হচ্ছে হ্যাকিং হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম বা একটা নেটওয়ার্ক বা কোনো একটা ডেটার আনঅথরাইজড বা অননুমোদিত একটা প্রবেশ, বা আমরা এটাকে বলতে পারি যে একটা তথ্যের চুরি করা বা একটা তথ্যের ক্ষতি করা, বা তথ্যটাকে পরিবর্তন করে দেওয়া, ঠিক আছে? হ্যাকিং হচ্ছে একটা খুবই পচা কাজ, যেটা আসলে আইনসঙ্গত না, এটা হচ্ছে বেআইনি। এটা করলে আসলে অন্য একজনের ক্ষতি হতে পারে, এবং হ্যাকাররা কি করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের কার্যক্রমগুলো কিন্তু করে থাকে, যা বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকতে পারে, ঠিক আছে? এখন হ্যাকিং কত ধরনের আছে আমি যদি বলি, হ্যাকিং হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং আর একটা হচ্ছে আনইথিক্যাল হ্যাকিং। তো যারা আসলে ইথিক্যাল হ্যাকার তারা কি করে বলতো? ইথিক্যাল হ্যাকার হচ্ছে তারাই যারা হচ্ছে আহ অনুমোদিত ভাবে হচ্ছে একটা সিস্টেমকে বা একটা সিস্টেমের যদি কোনো দুর্বলতা থাকে সেগুলোকে শনাক্ত করে সেই সমস্যাটাকে ফিক্স করে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে তোমার একটা খেলনা আছে, এই খেলনাটাকে তুমি আরেকটু কোনো একটা জায়গায় যদি তুমি একটু সংযোজন করো, বা কোনো একটা জায়গা ভেঙে গেছে, তুমি এটাকে যদি একটু গ্লু দিয়ে লাগিয়ে দাও, এটা কি হবে? আরেকটু স্মুথ হবে, আর একটু শক্ত হবে। তো তুমি এটাকে কি করলে, সংযোগ করলে, তখন এই জিনিসটা আরো ভালোভাবে চললো। তো এইভাবেই আসলে ইথিক্যাল হ্যাকাররা কি করে, তোমার কোনো একটা সফটওয়্যার বা তোমার কোনো একটা সিস্টেমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে বের করে, সমস্যাগুলোকে কি করে শনাক্ত করে, এবং সেগুলোকে ফিক্স করে তোমাকে আবার তোমার ওয়েবসাইটটা ফেরত দিয়ে দেয়। আর ইথিক্যাল হ্যাকারদেরকে আমরা হোয়াইট হ্যাকারও বলে থাকি, ঠিক আছে? আনইথিক্যাল হ্যাকারটা কি? আনইথিক্যাল হ্যাকারটা এই যে আমি মাত্র বললাম যে হ্যাকিং যে জিনিসটা বললাম যে এটা অননুমোদিত, তোমার পারমিশন ছাড়া যদি কেউ তোমার কিছু নিয়ে নেয়, ধরো তোমার স্কেল, রাবার, হ্যাঁ এই জিনিসগুলো যদি তোমার কাছ থেকে না বলে নিয়ে নেয়, সেই জিনিসটা যখন তোমার ক্ষতি করে ফেলবে, এই জিনিসটা তো তখন ভালো জিনিস না, ঠিক আছে? ঠিক সেম ভাবে আনইথিক্যাল হ্যাকার কি করে, তোমার একটা সিস্টেমে বা তোমার কোনো একটা ওয়েবসাইটে ঢুকে তোমার কোনো তথ্য চুরি করে সে নিয়ে গেল, এবং সেই জিনিসটাতে তোমার ক্ষতি হলো, সেই জিনিসটাই হচ্ছে আনইথিক্যাল হ্যাকিং। এবং এদের উদ্দেশ্য থাকে অনৈতিকভাবে সুবিধা অর্জন করা, ডেটা চুরি করা এবং ক্ষতি করা, ঠিক আছে? পার্ট টুতে আমরা আজকে পড়বো হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংটা খুবই ইজি, যেটা আমরা একটু আগেই পড়ে এসেছি কম্পিউটার নেটওয়ার্কে, এবং হার্ডওয়্যার সফটওয়্যার যখন পড়েছি তখন আমরা কিন্তু এই টপিকটা দেখেছি। তোমাদের কার কার মনে আছে বলো তো? তোমরা মেসেজে চ্যাট অপশনে হচ্ছে লিখো যাদের মনে আছে যে ক্লাউড কম্পিউটিংটা কি। আমি আরেকবার একটু রিক্যাপ করে দিচ্ছি এর মধ্যে, ঠিক আছে?
ওকে, ঠিক আছে। তোমরা যারা যারা উত্তর দিয়েছো প্রত্যেকের উত্তর সঠিক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রত্যেকেই অনেক ইন্টেলিজেন্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবার সবার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হচ্ছে। তোমরা হচ্ছে আমাকে জানাও, ঠিক আছে? আমরা পরের টপিকটাতে যাই। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা কম্পিউটার বা কোনো একটা স্টোরেজ বা কোনো একটা অ্যাপ ব্যবহার করা, ঠিক আছে? যেটা কিনা কাজ করার জন্য আমাদের খুবই প্রয়োজন এবং নিজের পার্সোনাল কম্পিউটার বা সফটওয়্যার বা ফাইল এই জিনিসগুলো আমরা হচ্ছে রাখতে পারি। এবং এখানে এই ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় একটা মূল উপাদান হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা এই স্টোরেজ গুলো করে থাকতে পারি, ঠিক আছে? এখানে ক্লাউড মানে হচ্ছে আকাশের মেঘ বুঝায়? বলতো, ক্লাউড মানে কি আকাশের মেঘ? ক্লাউড মানে হচ্ছে মেঘের মতোই একটা জায়গা যেখানে আমরা ডিজিটাল ফাইল গুলোকে বা প্রোগ্রাম গুলোকে, অ্যাপ গুলোকে, কন্টেন্ট গুলোকে একসাথে রাখতে পারি, লাইক ইয়োর টিফিন বক্স। আমি একটু আগে যেরকম বলেছি যে আমরা একটা টিফিন বক্সে কি করতে পারি, আমরা অনেক কিছু জমা রাখতে পারি। ঠিক সেম ভাবে আমরা ক্লাউড কম্পিউটিং মানেও এই মেঘের মধ্যে জমা রাখতে পারি অনেক কিছু। এবার আসো আমরা যদি উদাহরণ দেখি ক্লাউড কম্পিউটিং, এই যে আমরা পড়লাম, এটার উদাহরণ যদি দেখি, গুগল ড্রাইভে আমরা সবাই অনেক ধরনের ফাইল রাখি, ছবি রাখি। এটা হচ্ছে এক ধরনের ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ। তারপরে ধরো ইউটিউব, ফেসবুক, ইমেল, গেমিং, ভিডিও কনফারেন্স, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ, যেখানে আমরা কি করি বলতো, কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স ছাড়া আমরা ডেটা আদান প্রদান করি থ্রু ইন্টারনেটের মাধ্যমে, ঠিক আছে? তো আমাদের আজকের লাস্ট টপিকটাও শেষ হয়ে গিয়েছে। যদি কারো কোনো টপিক রিলেটেড প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও। তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এতক্ষণ সময় ধরে শোনার জন্য এবং আমাকে এত সময় অ্যালাউ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের আপকামিং পরীক্ষাগুলোর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর টুডেস ক্লাস। মেহেদী ভাই, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেন নিব, ক্লাসটা শেষ করব। যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। আমি একজন একজন করে নাম বলবো, তারপর আপনারা ম্যাক ওপেন করে বলবেন। প্রথমে কায়ুম। স্যার আমরা কি এখন লিভ নিতে পারবো? হ্যাঁ, কোনো কিছু না, সব ক্লাস শেষ। আর কোনো প্রবলেম না থাকলে লিভ নিতে পারেন। বলা হবে, স্যার লিভ দিতে পারবো? বলা হবে। জি, স্যার লিভ দিতে পারবো? ক্লাস শেষ, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে লিভ নিতে পারেন। এরপর ঠিক আছে। তাসনিম মারিয়াম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসিটির বইগুলো কোথা থেকে ক্লাসটা পাবো? কি হলো রেকর্ড ভার্সন পাওয়া যাবে? স্যার আমার জি, কোশ্চেন ক্লাসটার রেকর্ড ভার্সন পাওয়া যাবে। স্যার ভাই এটাই কোশ্চেন ছিল, এখন কি লিভ দিতে পারি? কোয়েশ্চেন জি কি জি। ড্যাশবোর্ডে থাকবে? আসসালামু আলাইকুম। স্যার এরপর ইয়াসফি ইসলাম। আমার কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার উপলব্ধি কি? আইসিটির বইগুলি কোথা থেকে পাবো আমি? স্যার আমি আচ্ছা, আগে কায়ুম বলেন। কোথায় পাবো? ভাই স্যার আই হ্যাভ আ কোয়েশ্চেন। আচ্ছা, সবাই একটু মিউট করি। কায়ুম কিছু বলতে চাচ্ছেন, জি আপনার প্রশ্নটা করুন। উপলব্ধি কি? উপলব্ধি কি? আচ্ছা, উপলব্ধি হচ্ছে কোনো একটা কিছু বুঝতে পারা বা কোনো একটা কিছু অনুভব করা, ঠিক আছে? থ্যাংক ইউ মিস। এরপর ইয়াসফি ইসলাম। স্যার আমাদের আইসিটি বইগুলি কোথা থেকে পাবো? আপনার ড্যাশবোর্ড কিভাবে দেখা? আচ্ছা মেহেদী ভাইয়া, আমার জি। মনে হয় আমরা হচ্ছে যদি কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমি ওইটা অ্যান্সার করার পরে আপনি আরেকবার ওদেরকে আসলে পুরো প্রসেসটা দেখিয়ে দিন ড্যাশবোর্ডের। আর যদি কারো কোনো কোর্স রিলেটেড টপিক রিলেটেড প্রশ্ন থাকে প্লিজ শেয়ার করো আমার সাথে। শাস্ত্রদীপ।
মিস না মিস মিস ওই ভিপিএন মানে কি? ভিপিএন। হ্যালো, ভিপিএন আচ্ছা ভিপিএন আমি হ্যাঁ হ্যাঁ, ভিপিএন এর ফুল মিনিং হচ্ছে ভিজুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রযুক্তি যেটা হচ্ছে আমরা ইন্টারনেট ব্যবহার করে ডাটা নিরাপত্তার জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করি, ঠিক আছে? এটাকে আপনার যে আইপি লোকেশন বা আইপি অ্যাড্রেস এটাকে হচ্ছে লুকিয়ে রাখে, ঠিক আছে? থ্যাংক ইউ মিস। মোস্ট মিস ওয়েলকাম বাবা। এরপর দেলোয়ার হোসেন। জি মিস আমি এই যে ড্যাশবোর্ডে জয়েন হতে পারি নাই। স্যার আমি দেলোয়ার ওকে হোসেন ড্যাশবোর্ডে ওকে ওকে, তোমাকে স্যার দেখে দিবে। আচ্ছা শোনো বাবা, তোমরা সবাই আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। যাদের টপিক রিলেটেড প্রশ্ন আছে শুধুমাত্র তারাই টপিক রিলেটেড প্রশ্নটা করো, বাদ বাকি সিস্টেম রিলেটেড কোনো প্রবলেম বা এক্সাম রিলেটেড কোনো প্রবলেম থাকলে তোমাদেরকে স্যার হেল্প করবে। আমাকে জাস্ট আর 2 মিনিটের মধ্যে বাকি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিতে আমাকে একটু সাহায্য করো, ঠিক আছে? দেলোয়ার হোসেন। আচ্ছা, এমডি পড়ো। স্যার আমার কোশ্চেন যেটা ছিল এমডি এটা পড়ো। এক্সাম রিলেটেড। হ্যাঁ, বলেন। ওকে, আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন আপনাদের এন্ড থেকে নেই। আমি দেখছিলাম আনজার মঈন অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছিলেন। আনজার মঈন, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? জি মিস, এই কোয়েশ্চেনটা কোথায় পাবো? মিস লিভ কোন নিতে পারবো? কোয়েশ্চেনটা বাবা? সবকিছু যে রিভিউ করেছি। আচ্ছা, আপনাদেরকে মিস লিভ নিতে পারবো? স্যার দেখিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা মিস লিভ নিয়ে নেই। জি, আপনারা লিভ নিতে পারেন। আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিবে, যেহেতু সেই প্রসেসটাও আপনারা দেখে নিতে পারেন, বাট যাদের দরকার নেই তারা লিভ নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই অনেক অনেক ভালো উত্তর দিয়েছো আমার সাথে। তোমরা সবাই সুপারস্টার এবং অনেক বেশি কনফিডেন্ট তোমরা। তো তোমরা অনেক অনেক ভালো করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। মেহেদী ভাই, আমি হচ্ছে লিভ নিলাম তাহলে। থ্যাংক ইউ মিস লিভ